আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত আইটেমে পড়ছিলাম হচ্ছে মোটর সিস্টেমের যে মেইন পার্টটা অর্থাৎ পিরামিডাল ট্র্যাক্ট এবং এই রিলেটেড যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা গত ক্লাসে গত আইটেমে পড়েছি। সো আমরা খেয়াল করেছি কিনা যে আমাদের মোটর সিস্টেম এই মেইনলি দুইটা বড় ভাগে ভাগ করা যায় গেছিল, একটা ছিল পিরামিডাল সিস্টেম আর একটা ছিল এক্সট্রা পিরামিডাল সিস্টেম। সো আমাদের যে পিরামিডাল সিস্টেম সেখানে আমরা দেখছিলাম যে আমাদের সরাসরি ব্রেইন থেকে এই যে ব্রেইন থেকে সেরেব্রাল কর্টেক্সের এরিয়া 4, যেটাকে আমরা বলি প্রাইমারি মোটর এরিয়া, সেই প্রাইমারি মোটর এরিয়া বা এরিয়া 4 থেকে সরাসরি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মাধ্যমে কিছু সিগন্যাল বা কিছু ইনপুট বা যেটাকে আমরা বলতে পারি কমান্ড বা অর্ডার, সেটা আমাদের স্পাইনাল কর্ডে এসে পৌঁছেছিল। সো আমাদের ব্রেইন থেকে যেই সিগন্যালটা আসছিল সেই সিগন্যালটা হচ্ছে অনেক ক্রুড একটা সিগন্যাল। এই সিগন্যালটার আসলে বলা যায় জাস্ট অন অফ, এই টাইপের সিগন্যাল। এর মাঝখানে আর কোনো জিনিস নাই। তাহলে এখন একটা এক্সাম্পল দিই, ধরা যাক এই যে আমাদের সেরেব্রাল কর্টেক্স, এই যে মোটর কর্টেক্স থেকে এই যে সবুজটা দিয়ে আসলো যেটা, এইটা আমাদের কোথায় গেল? এইটা আমাদের চলে গেল এই যে নীল রঙের যে সিগন্যালটা আসতেছে, এটা ধরা যাক আমাদের প্রাইমারি মোটর কর্টেক্স থেকে আগত এই সিগন্যালটা। এটা আসলো, এসে সরাসরি আমাদের এই মাসেলে চলে গেল। এটা হচ্ছে আমাদের সেই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এই যে নীল রঙেরটা। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এখানে এসে একটা অ্যান্টেরিয়র হর্ন সেলের সাথে সিনাপস করলো, সেই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে এবার সরাসরি মাসেলের ইম্পালসটা চলে গেল। তাইলে এখন মোটর কর্টেক্স যে ইম্পালসটা পাঠায়, এই ইম্পালসটা হচ্ছে মূলত অন অফ টাইপের। এর এর জন্য মাঝখানে আর কোনো ফাইনিং বা টিউনিং বা ফিনিশিং টাইপের নাই। এখন ধরা যাক এই মাসেলটাতে যখন প্রাইমারি মোটর কর্টেক্স থেকে যখন সিগন্যাল আসবে তখন মাসেলটা হচ্ছে কন্ট্রাক্ট করবে। এখন এই কন্ট্রাকশনটা, এর ফোর্স অফ কন্ট্রাকশন কত হবে, বা এই কন্ট্রাকশনটা কত সময় ধরে স্থায়ী হবে, বা এই কন্ট্রাকশনটা ধীরে ধীরে শুরু হবে না ধীরে ধীরে শেষ হবে, নাকি একদম স্টেডি স্টেট বজায় রেখে কন্ট্রাকশনটা হবে একদম সব সময় একই স্পিডে কন্ট্রাকশনটা হইতে থাকবে, সেই জিনিস কিন্তু ডিটারমাইন্ড না। অর্থাৎ ধরা যাক আপনার বাইসেপস মাসেল। এখন আপনি আপনার ব্রেইন থেকে চাচ্ছেন বাইসেপস মাসেলটাকে কন্ট্রাক্ট করার জন্য। এই অবস্থায় একটা ক্রুড সিগন্যাল আপনার সেরেব্রাল কর্টেক্স থেকে আসবে, যেই কারণে এই ক্রুড সিগন্যালটাই যদি অ্যাক্টিভ থাকতো, ব্রেইনে যদি আর কোনো সিস্টেম অ্যাক্টিভ না থাকতো, তাইলে দেখা যাইতো কি আপনার বাইসেপস মাসেলটা কন্ট্রাক্ট করার সাথে সাথে একদম সাথে সাথেই আপনার কনুইটা ফ্লেক্স হয়ে যেত, এবং আপনার যেই ফোর আর্মটা এসে আর্মের সাথে লাগতো, এবং আপনার রিস্ট বা আপনার যে কবজি, সেই রিস্টটা এসে আপনার এই শোল্ডার জয়েন্টে গিয়ে বাড়ি খাইতো। কারণ এইটা হচ্ছে সরাসরি অফ থেকে সরাসরি অন হয়ে গেছে, মানে হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে সিগন্যালের স্ট্রেংথ এত বেশি যে হঠাৎ করে আপনার বাইসেপসটা কন্ট্রাক্ট করে আপনার একদম আপনি এই কন্ট্রাকশনটাকে থামাইতে পারতেছেন না, বা কন্ট্রাকশনটা ঠিক মতো ফাইন বা মোটরটা ওই রকম হইলো না যেই রকম আপনি এক্সপেক্ট করছিলেন। আপনি এক্সপেক্ট করছিলেন কি ধীরে 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 আপনার ব্রেইন থেকে যখন সিগন্যালটা গেল বাইসেপসে, তখন আপনি এক্সপেক্ট করছিলেন যাতে করে ধীরে 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 আপনার এই এলবো জয়েন্টটা ফ্লেক্সড হয়, এবং এই যে মাসেল কন্ট্রাকশনের শুরুতে আপনাকে একটু ভেলোসিটি কম থাকে, মাস পর্যায়ে গেলে ভেলোসিটি আবার বাড়ে, আবার যখন আপনার পুরোপুরি ফ্লেক্স হয়ে আসে তখন আবার কন্ট্রাকশনের সময় এই ভেলোসিটিটা কমে যায়। এই যে এই সুন্দর ফাইন এই যে একটা কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশন কিন্তু এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের দায়িত্ব না। এই কোঅর্ডিনেশনের দায়িত্ব হচ্ছে মেইনলি যে দুইটা জিনিস নিয়ে থাকে, সেটা হচ্ছে এই বেজাল গ্যাংলিয়া এবং সেরেবেলাম। এই বেজাল গ্যাংলিয়া এবং সেরেবেলাম ডিটারমাইন করে যে হ্যাঁ, আপনি এখন একটা অ্যাকশন শুরু করছেন। ধরা যাক আপনার এই হচ্ছে আপনার হিউমেরাস, এই হচ্ছে আপনার রেডিয়াস, এই হচ্ছে আলনা। সো আপনি যে এই যে ফ্লেকশনটা শুরু করছেন, এই সময় একটু স্লো থাকে, এই মাস পর্যায়ে ফ্লেকশনের স্পিড থাকে অনেক বেশি, এবং যখন এইটা একদম কাছাকাছি চলে আসলো তখন এই ফ্লেকশনটা, এই যে মাসেল কন্ট্রাকশনের স্ট্রেংথটা ধীরে ধীরে কমে যাইতে হবে। তাইলে এই যে অন, এই যে অফ, এর মাঝখানে একটা স্টেডি স্টেট আছে। এই যে এই সুন্দর ফাইন কন্ট্রোলটা, এই যে আপনার ব্রেইন যাতে খুব সুন্দর করে এই কন্ট্রোলটা এই মাসেলের উপর এক্সার্ট করতে পারেন আপনার পছন্দ মতো, একদম ফাইন ওয়েতে, একদম স্মুথ ওয়েতে, আমরা শব্দটা ইউজ করি স্মুথ, একদম স্মুথলি আপনি যাতে এই কাজটা করতে পারেন, তার জন্য যেই গুরুদায়িত্বটা নিবে সেটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এর মধ্যে আমরা দেখবো এই সেরেবেলাম, বেজাল গ্যাংলিয়া, ব্রেইন স্টেম, তারপরে হচ্ছে থ্যালামাস, এরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে করে আপনার এই যে মোটর অ্যাক্টিভিটিটা ঠিক মতো সুন্দর মতো ওয়েল কোঅর্ডিনেটেড হয়।
আরও একটা এক্সাম্পল দিই, ধরা যাক আপনি কি করছেন, আপনি চাইছেন হচ্ছে এই হচ্ছে আপনার নাক, এই হচ্ছে আপনার হাত। এখন আপনি চাচ্ছেন হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে আপনি আপনার নাককে টাচ করতে চাচ্ছেন। এই হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার নাককে টাচ করতে চাচ্ছেন। এখন আপনার হাতটা একদম এক্সটেন্ডেড অবস্থায় আছে, এই অবস্থা থেকে শুরু করে একদম নাক পর্যন্ত আসলে আপনার এই এই যে মোটর অ্যাক্টিভিটিটা বন্ধ করে দিতে হবে। এই যে বন্ধ করে দিতে হবে, এই বন্ধ করার জন্য আপনাকে নাকে আসার আরও আগ থেকে, কিছু দূর আগ থেকেই ধীরে ধীরে এটার ভেলোসিটি কমাইতে হবে, কমাইতে কমাইতে ধীরে ধীরে এই পর্যায়ে এসে স্টপ করতে হবে। যদি এই কাজটা না করা সম্ভব হয়, তাহলে কি হবে, আপনি নাক ধরতে চাইছেন, নাক ধরতে পারেন নাই, চলে গেছে নাকের বদলে চোখে চলে গেছে। আবার আপনি চেষ্টা করতেছেন নাকে আনার জন্য, এখন আপনি নাকে আনতে পারেন নাই, এবার উল্টা পাশে চোখে চলে গেছে। আবার নিতেছেন, আবার আসতেছে, আবার চলে আসতেছে, মানে আপনি আপনার ঠিক মতো জায়গা মতো পৌঁছাইতে পারতেছেন না। অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত মোটর অ্যাক্টিভিটি, যে কাঙ্ক্ষিত কাজ বা টাস্ক, সেই টাস্কটা কন্ট্রোল করার জন্য আপনার এই যে বেজাল গ্যাংলিয়া এবং সেরেবেলাম, এদের থেকে খুব সুন্দর মতো একটা খুব সুন্দর মতো টিউনিং প্রয়োজন। এটাকে অনেকটা আমরা ইঞ্জিনের গিয়ারবক্সের সাথে তুলনা করতে পারি। যে ইঞ্জিনের গিয়ারবক্সে যখন আমরা গিয়ার বাড়াই, একটা একটা করে গিয়ার বাড়ানো মানে হচ্ছে ধীরে ধীরে স্পিড বাড়ানো, আবার গিয়ার কমানো মানে হচ্ছে ধীরে ধীরে স্পিড কমানো। ঠিক একই রকম আমাদের মোটর ফাংশনের এই যে গিয়ারবক্স হিসেবে কাজ করে হচ্ছে আমাদের এই যে যারা বাইক চালাই তারা অবশ্যই এই জিনিসটা আরো সুন্দর করে কোরিলেট করতে পারবো। যে বাইকের এইখানে যে পিকআপটা থাকে, ডান হাতে যে পিকআপটা থাকে, এই পিকআপের কাজ হচ্ছে এই পিকআপের কাজটা করে হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এইটার কাজ হচ্ছে আপনার ইনস্ট্যান্টানেসলি আপনার ইঞ্জিনের যেই ফুয়েল ট্যাঙ্ক আছে, সেই ফুয়েল ট্যাঙ্কে সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ তুমি ইঞ্জিনের থেকে তেল ছাড়ো, ইঞ্জিনে তেল দাও। আর এই যে গিয়ারবক্সের কাজ কি, গিয়ারবক্সের কাজ হচ্ছে আপনি যে পা দিয়ে যে গিয়ারটা ফালান বা গিয়ারটা উঠান, ওই পা দিয়ে গিয়ার ফালানো এবং উঠানোর কাজ হচ্ছে এই স্পিডটাকে কন্ট্রোল করা। যে আপনি এইখান থেকে তো আপনি এই যে পিকআপ ডান হাতে যেটা থাকে সেটাকে এই পিকআপ দিয়ে তো আপনি একটা এক্সট্রিম লেভেলের পরে এর চাইতে বেশি তো আর ঘুরাইতে পারবেন না। কিন্তু তারপরেও যখন গিয়ার ওয়ানে থাকে তখন সর্বোচ্চ গতি উঠে 30, আর যখন গিয়ার 5-এ থাকে তখন গতি উঠে যায় 150, এইরকম। সো এই যে গিয়ার 1 থেকে গিয়ার 5-এ নেওয়া, এইটার জন্য কিন্তু আমাদের এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের এই যে পিকআপ, আমাদের বাইকের যে পিকআপ, এই পিকআপ কিন্তু আপনি এই কাজটা করে না, এই কাজটা করতেছে হচ্ছে আপনার গিয়ারবক্স। এই যে 30 কখন 30 হবে, কখন 150 হবে, এইটা ডিটারমাইন করতেছে আপনার গিয়ারবক্স। আর আপনার মোটর সিস্টেমের এই গিয়ারবক্সটা হচ্ছে এরা বিশেষ করে বেজাল গ্যাংলিয়ন এবং সেরেবেলাম, এই দুইটাই হচ্ছে আসল। আর এই থ্যালামাস আর ব্রেইন স্টেম এরা হচ্ছে মূলত রিলে স্টেশন, এরা হচ্ছে এদের থেকে এই দুইজন হচ্ছে বস। আমরা বলতে পারি এ হচ্ছে সবচেয়ে বড় বস, এ হচ্ছে এই সেরেবেলাম হচ্ছে সেকেন্ড বস, এটা হচ্ছে থার্ড বস। আর এরা হচ্ছে পিয়ন টাইপের, এরা হচ্ছে এক বসের কাছ থেকে আরেক বসে ইনফরমেশন নিয়ে যায়। আর এটা হচ্ছে ফাইনাল বস, এই স্পাইনাল কর্ড হচ্ছে ফাইনাল বস। সো তার মানে আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকটা মোটর অ্যাক্টিভিটি, আমরা যেটা মনে করি যে ব্রেইনের আমরা কনসাসলি যেটা পাঠাই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে, সেটাই কি শেষ, সেটাই কি একমাত্র প্রয়োজন না। এইগুলা ছাড়াও আমাদের আমাদের আনকনসাস বা সাবকনসাসলি আমরা দেখি আমাদের এই যে বেজাল গ্যাংলিয়ন এবং সেরেবেলাম, এরা কন্টিনিউয়াসলি, এবং থ্যালামাস, তারপরে হচ্ছে এই যে পিয়ন অর্থাৎ ব্রেইন স্টেম, থ্যালামাস, এরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা কাজ করে যাচ্ছে, যেই কাজটার ফলে আপনি একটা স্মুথ এই যে গতিটা আপনার সুন্দর 30 থেকে 150-এ উঠতে পারতেছে। তাইলে এইগুলো আমাদের মোটর সিস্টেমের কোঅর্ডিনেশনের জন্য খুবই খুবই জরুরি। তাইলে এইগুলাকে আমরা সেই বাইকের ইঞ্জিনের গিয়ারবক্সের সাথে তুলনা করতে পারি। আর এই যে আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটাকে আমরা তুলনা করতে পারি হচ্ছে বাইকের হাতে যে পিকআপ থাকে সেই পিকআপের সাথে। আজকের লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মূলত এই সেরেবেলাম এবং বেজাল গ্যাংলিয়া, এদের এদের আমরা কিছু অ্যানাটমি পড়বো, এদের আমরা কিছু ফিজিওলজি পড়বো। সো শুরু করবো আমরা সেরেবেলাম সম্পর্কে। সেরেবেলামটা কোথায় অবস্থিত আমরা জানি, আমাদের পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, আমাদের যে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা আছে, সেই পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে টেন্টোরিয়াম সেরেবেলি এর নিচে, মানে হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল যে পার্ট আছে সেই অংশে আমরা দেখি এই যে এইরকম একটা লাটিমের মতো, আগে ছোটবেলায় আমরা লাটিম ঘুরাইতাম, এই যে লাটিমের একটা ছিল, এইরকম লাটিমের মতো দেখতে একটা স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি হচ্ছে সেরেবেলাম।
এবং এই সেরেবেলামটা হচ্ছে কি করতেছে আমরা দেখি, খেয়াল করি। এই সেরেবেলামের সাথে আমরা দেখি এই যে এর সাথে আমাদের এই মিড ব্রেনের, এর সাথে আমাদের সেরেব্রাল কর্টেক্সের, থ্যালামাসের, এদের কিছু অ্যাফারেন্ট ফাইবারও আছে, কিছু ইফারেন্ট ফাইবারও আছে, কিছু গ্রে ম্যাটারের পার্ট অর্থাৎ হচ্ছে কিছু ফাইবার বা ট্র্যাক্ট আছে যারা হচ্ছে এই সেরেবেলামের ভিতরে ঢুকে যাচ্ছে এবং সেরেবেলামকে ইম্পালস দিচ্ছে এবং সেরেবেলাম থেকে বাইরে ইনফরমেশন নিয়ে আসতেছে। তাইলে সেরেবেলামের লোকেশন সম্পর্কে আমাদের আর মনে হয় বেশি কিছু আর জানার দরকার নাই। এখন আমাদেরকে সেরেবেলামের অ্যানাটমিটা একটু জানতে হবে। তো সেরেবেলামের অ্যানাটমিটা আমরা নিউরো অ্যানাটমিতে অনেক ডিটেলসে জানবো। এখানে আমরা আমাদের ফাংশনাল অ্যানাটমিটা জানবো। তবে আমি চেষ্টা করব যে এমনভাবে পড়ানো যাতে করে আপনার নিউরো অ্যানাটমির সাথে এখানে ফিজিওলজি পড়াতে কোনো গ্যাঞ্জাম না হয়, আর যাতে আপনি এই পড়া দিয়ে আপনি নিউরো অ্যানাটমির অনেক কিছু কভার করতে পারেন। সো আমরা যদি খেয়াল করি, সেরেবেলামকে আমরা একদম বাইরে থেকে দেখলে সেরেবেলামের মধ্যে আমরা দুইটা লোব দেখব। এটা হচ্ছে আমরা কাট করছি, আমরা এখানে ব্রেইনের মাঝ বরাবর একটা স্যাজাইটাল সেকশন নিলাম, সেই স্যাজাইটাল সেকশন নিয়ে আমরা এই সেরেবেলামটাকে দেখতেছি। এখন যদি আমরা একটা পূর্ণ সেরেবেলাম দেখতাম তাইলে আমরা দেখতাম এই পূর্ণ সেরেবেলামটা হচ্ছে এইরকম। এর দুইটা লোব আছে এবং মাঝখানে একটা ভার্মিস আছে, বা এটাকে আমরা বলতে পারি হেমিস্ফিয়ার। সো এইখানে খেয়াল করবো যে এইখানে বেশ কিছু ফিশার আছে, যেই ফিশারগুলো হচ্ছে আমাদের এই সেরেবেলামকে বেশ কয়েকটা লোবে ভাগ করে। এদের মধ্যে আছে হোরাইজন্টাল ফিশার আছে, তারপরে আমরা দেখবো হচ্ছে পোস্টেরোল্যাটারাল ফিশার আছে, এবং আছে হচ্ছে ফিশার প্রাইমার। সো এই ফিশারগুলো আমরা অ্যানাটমিক্যালি, যখন আমরা অ্যানাটমিতে আমাদের বিশেষ করে ব্রেইন লাস্ট যে সিক্সথ কার্ডটা আছে সেই সিক্সথ কার্ডটাতে আমাদের এই জিনিসগুলোকে খুব সুন্দর করে দেখাতে বলে। বিশেষ করে আমাদের একটা সেরেবেলামের একটা মডেল থাকে, সেরেবেলামের মডেলটার মধ্যে টিচাররা বলে যে তোমরা এই ফিশারগুলোকে দেখাও এবং লোবগুলোকে আলাদা আলাদা করে দেখাও। সো এখন আমরা যেটা হচ্ছে আমরা ফাংশনালি সেরেবেলামের লোবগুলোকে দেখতে চাচ্ছিলাম। এই যে এই পোর্শনটা, এই যে ভার্মিস রিলেটেড এই পোর্শনটা, তারপরে হচ্ছে পাশাপাশি আরও কিছু পোর্শন আছে এবং বাদ কি ল্যাটারাল যে পোর্শন আছে, এই আমরা তিনটা বড় বড় ভাগে ভাগ করে ফেলতে পারি ফাংশনালি বা ফিজিওলজিক্যালি। এদের মধ্যে একদম মাঝখানের যেই পোর্শনটা, এই যে মাঝখানের এই পোর্শনটুকু, এতটুকু পোর্শন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্পাইনো সেরেবেলাম, বা এইটার আরেকটা নাম আছে প্যালিও সেরেবেলাম। এই যে মাঝখানে একটা ফিশার গেছে, এই যে একটা ফিশার, এই ফিশারটার নাম কি? এই ফিশারটা, এই যে আমরা যেটা বললাম যে মাঝখানে একটা ফিশার, এই যে একটা ফিশার গেছে, এই ফিশারটার নাম হচ্ছে পোস্টেরোল্যাটারাল ফিশার। এই পোস্টেরোল্যাটারাল ফিশারের পিছনে সেরেবেলামের যেই অংশটা থাকতেছে এইটাকে বলা হইতেছে ফ্লোকুলো নোডিউলার লোব। এবং এই ফিশারটার পিছনের অংশ অর্থাৎ ফ্লোকিউলো নোডিউলার লোব, এইটা নিয়ে আমাদের ফাংশনালি ফিজিওলজিক্যালি এটাকে আমরা বলবো হচ্ছে ভেস্টিবুলো সেরেবেলাম বা আর্কি সেরেবেলাম। আর বাদ বাকি এই পাশের একটা অংশ এবং এই পাশের একটা অংশ, এই দুইটা অংশকে নিয়ে আমরা বলবো হচ্ছে নিও সেরেবেলাম বা সেরেব্রো সেরেবেলাম। এটাকে আমরা বলি হচ্ছে নিও সেরেবেলাম। তাইলে আমরা আমরা একটু ফাংশনালি সেরেবেলামকে কয়টা ভাগে ভাগ করলাম? আমরা ফাংশনালি সেরেবেলামকে ভাগ করলাম হচ্ছে তিনটা ভাগে। একদম আদিকালে যেটা ছিল, বলা হয় যারা বিবর্তনে বিশ্বাস করে তারা ধারণা করে যে সবচাইতে আগে ডেভেলপ হয়েছে এই ভেস্টিবুলো সেরেবেলাম। এই পোর্শনটা আমাদের অ্যানাটমিক্যালি কোন পোর্শনের মধ্যে পড়ে? অ্যানাটমিক্যালি আমরা বললাম এইখানে একটা ফিশার আছে যেটাকে আমরা বলছি এই যে পোস্টেরোল্যাটারাল ফিশার। এই পোস্টেরোল্যাটারাল ফিশারের নিচের এই অংশটাকে বলা হয় ফ্লোকুলো নোডিউলার লোব। এই ফ্লোকিউলো নোডিউলার লোব সাথে এই অংশে একটা অংশ থাকে যেটাকে বলা হয় লিঙ্গুলা। এইখানে আরেকটা অংশ থাকে যেটাকে বলা হয় লিঙ্গুলা। এই ফ্লোকিউলো নোডিউলার লোব এবং লিঙ্গুলা, এই দুইটাকে মিলে অ্যানাটমিক্যালি এই দুইটা স্ট্রাকচার মিলে আমাদের ফিজিওলজিক্যাল ভেস্টিবুলো সেরেবেলাম বা আর্কি সেরেবেলাম তৈরি করে। আবার এই যে ভার্মিসের ম্যাক্সিমাম পার্ট এবং এই যে ভার্মিসের কাছাকাছি এই অঞ্চল জুড়ে ম্যাক্সিমাম যে পার্টটা আছে সেই অংশটা আমাদের ফিজিওলজিক্যালি স্পাইনো সেরেবেলাম এবং ডেভেলপমেন্টালি এটাকে প্যালিও সেরেবেলাম বলা হয়।
প্যালিও মানে মাঝামাঝি, আর কি মানে হচ্ছে অনেক আগে, সবার আগে যেটা তৈরি ছিল। প্যারিও মানে হচ্ছে এটা মধ্যযুগীয়। আর এই নিও সেরেবেলাম মানে হচ্ছে এটা একদম নতুন। আর এই নিও সেরেবেলামটা কোত্থেকে তৈরি হলো? নিও সেরেবেলামটা কি কি দিয়ে তৈরি হলো? অ্যানাটমিক্যালি এই যে সেরেবেলামের প্রত্যেকটা যে হেমিস্ফিয়ার আছে, দুইটা হেমিস্ফিয়ারের ল্যাটারাল পোর্শনগুলো দিয়ে আমাদের তৈরি হচ্ছে সেরেব্রো সেরেবেলাম বা নিও সেরেবেলাম। এই জিনিসটাকে আমরা এই ছবিতে আরো সুন্দর করে দেখতে পাই। এই যে আমরা বলছিলাম যে আমাদের সেরেবেলামে তিনটা ফিশার আছে, এক নম্বরে হচ্ছে হোরাইজন্টাল ফিশার, একটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল ফিশার, আর একটা হচ্ছে ফিশার প্রাইমা। তাইলে অলরেডি একটা ফিশার আমরা দেখে ফেলছি, একটা হচ্ছে পোস্টেরো ল্যাটারাল ফিশার। সেটা কি ছিল? এই যে এই বরাবর গেছে হচ্ছে আমাদের পোস্টেরো ল্যাটারাল ফিশার। এই পোস্টেরো ল্যাটারাল ফিশার দিয়ে ভাগ হইলো কোন পাশে? এই যে এর নিচের অংশ, এই অংশটাকে বলা হইতেছে ফ্লোকুলো নোডিউলার লোব। এই অংশের নাম কি? ফ্লোকুলো নোডিউলার লোব। কারণ কি? এইখানে দেখি এই মাঝখানের অংশটা হচ্ছে নোডিউল, মাঝখানের অংশটাকে বলা হচ্ছে নোডিউল, যেটা ভার্মিস বরাবর আছে। এবং দুই পাশে দুইটা প্রজেক্টেড অংশ, এই দুইটা অংশকে বলা হয় ফ্লোকিউল। এই যে ফ্লোকিউল বা ফ্লোকিউলাস, সিঙ্গুলারলি বললে ফ্লোকিউলাস। তাইলে এইটা হচ্ছে আমাদের পোস্টেরো ল্যাটারাল ফিশার। এটা কি? এটা হচ্ছে আমাদের পোস্টেরো ল্যাটেরাল ফিশার। এই পোস্টেরো ল্যাটারাল ফিশারের পিছনে এই অংশটা হচ্ছে আমাদের ফ্লোকুলো নোডিউলার লোব। এই ফ্লোকুলো নোডিউলার লোব বাদে বাদে পুরো অংশটা, বাকি অংশটা পুরাটা, এই অংশ বাকি পুরাটাকে একসাথে বলা হয় কর্পাস সেরেবেলি বা বডি অফ দ্য সেরেবেলাম। এই দুইটাকে একসাথে বলা হয় কর্পাস সেরেবেলি বা বডি অফ দ্য সেরেবেলাম। তাইলে কোন পর্যন্ত? আমরা যদি আবারও বলি, এই এই পোস্টেরো ল্যাটারাল ফিশার থেকে উপরের অংশটুকু, এটা হচ্ছে আমাদের বডি অফ দ্য সেরেবেলাম বা কর্পাস সেরেবেলি। তারপরে একদম মাঝখানে এই যে দেখি, এটা একদম সোজাসুজি একটা ফিশার গেল, একটা সোজাসুজি ফিশার গেল, যেটা ভূমির সমান্তরাল। ভূমি মানে আমরা জানি হোরাইজন্টাল, মানে হচ্ছে মাটির সমান্তরাল যে কোনো বিষয়কে আমরা হোরাইজন্টাল বলি, আর তার সাথে লম্বভাবে থাকলে সেটাকে ভার্টিক্যাল বলি। তাইলে এই বরাবর যে ফিশারটা গেল, এই ফিশারটার নাম হচ্ছে আমাদের হোরাইজন্টাল ফিশার। তাইলে এটা কি? এই ফিশারটা হচ্ছে আমাদের হোরাইজন্টাল ফিশার। আর এইখানে আমরা আরেকটা ফিশার খেয়াল করব, এই ফিশারটার নাম কি? এই যে এই ফিশারটাকে বলা হয় হচ্ছে ফিশার প্রাইমা। তাইলে আমি ফিশারগুলোকে একটু চিহ্নিত করে দিই, একটু মার্ক করে দিই, একটু অন্য কারে দিই। এইটা হচ্ছে আমাদের পোস্টেরো ল্যাটারাল ফিশার। এইটা কি? এইটা হচ্ছে আমাদের হোরাইজন্টাল ফিশার। আর এই যে এই অংশটা এটা হচ্ছে আমাদের, এই ফিশারটার নাম কি? এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফিশার। সো এইটা হবে আমাদের প্রাইমারি ফিশার। ওরা একটু ভুল করছে, এইটা হচ্ছে এইটা হবে আমাদের প্রাইমারি ফিশার। আর এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। সো এখন আমরা খেয়াল করি, আমাদের প্রাইমারি ফিশারের উপরে সেরেবেলামের যেই পার্টটা আছে, এই পার্টটা আছে, এইটাকে নাম দেওয়া হইতেছে অ্যান্টেরিয়র লোব। এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল অ্যান্টেরিয়র লোব। তারপরে এই প্রাইমারি ফিশার থেকে শুরু করে একদম এই পোস্টেরো ল্যাটারাল ফিশার পর্যন্ত, এই অংশটার নাম হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পোস্টেরিয়র লোব অথবা মিডল লোব। তাইলে আমরা কি বললাম? যে আমাদের প্রাইমারি ফিশারের আগে সামনের যে অংশটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাটমিক্যালি, এটাকে আমরা অ্যান্টেরিয়র লোব বলবো। তারপর এই প্রাইমারি ফিশার থেকে পোস্টেরো ল্যাটারাল ফিশার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত পুরাটা, এটাকে আমরা একসাথে বলবো হচ্ছে পোস্টেরিয়র অথবা মিডল লোব। আর এই যে পোস্টেরো ল্যাটারাল ফিশার, এর পিছনের যে এই অংশটাকে বলা হইতেছে ফ্লোকুলো নোডিউলার লোব। তাইলে এইটা গেল আমাদের অ্যানাটমিক্যালি তিনটা বড় মেজর সাব ডিভিশনে ভাগ করলাম। এইবার আমরা খেয়াল করি, প্রত্যেকটা লোবকে আবার বেশ কয়েকটা লোবিউলে ভাগ করা হয়েছে। আবার এই যে মাঝখানে যে এই অংশটাকে আমরা কি বলছিলাম? ভার্মিস।
আর ভার্মিসের দুই পাশে এই অংশগুলা এগুলা ছিল হচ্ছে আমাদের হেমিস্ফিয়ারের পার্ট। এটা রাইট সেরেবেলার হেমিস্ফিয়ার, এটা লেফট সেরেবেলার হেমিস্ফিয়ার। সো আমরা খেয়াল করব যে এইখানে যে ভার্মিসের পার্টটা আছে সেই ভার্মিসের পার্টটার মধ্যে আবার দেখবো আমরা বেশ কয়েকটা সাব পার্ট ভাগ করা হয়েছে। একদম শুরুর এই অংশটাকে বলা হইতেছে লিঙ্গুলা। তারপরের এই অংশটা হচ্ছে সেন্ট্রাল লোবিউল। তারপরের এই অংশটার নাম হচ্ছে কালমেন। তারপরে এই অংশের নাম হচ্ছে ডিক্লাইভ। তারপরে এই অংশের নাম হচ্ছে ফলিয়াম। এই অংশের নাম টিউবার। এই অংশের নাম পিরামিড। এবং এই অংশের নাম কি? ইউভুলা। আর বাদ বাকি এই অংশটা হচ্ছে নডিউল। তাইলে আমরা কি বললাম? এই জিনিসটা আমাদের অ্যানাটমিতে লাগবে, মাস্ট। অ্যানাটমিতে এই জিনিসটা মাস্ট লাগবে যে সেরেবেলামের যে ফিশার আছে সেই ফিশারের মধ্যে কি কি লোবিউল পাওয়া যাবে। তাইলে এটা আমাদের অ্যানাটমিক্যালি আমরা ভার্মিসের কি কি পার্ট পাবো। ভার্মিস এর পার্টস একদম শুরুতে এটা হচ্ছে, এটার নাম কি? লিঙ্গুলা। এটার নাম সেন্ট্রাল লোবিউল। এটার নাম কালমেন। এটার নাম ডিক্লাইভ। এরপরে ফোলিয়াম। এরপরে টিউবার। এরপরে পিরামিড। এরপরে ইউভিউলা। এরপরে হচ্ছে নডিউল। এটা হচ্ছে আমাদের ভার্মিসের পার্ট। আর এবার যদি আমরা এই অংশে হেমিস্ফিয়ারের দিকে তাকাই, বা এই যে একটা প্রজেকশন আছে সেই অংশের দিকে তাকাই, তাহলে আমরা দেখব কি কি পার্ট আছে। এই যে এই পার্ট এবং এই পার্ট, এদেরকে বলা হয় হচ্ছে আমাদের এলা। এলা মানে হচ্ছে প্রজেক্টেড পার্ট। এই যে আমরা পড়ছিলাম না, এলা অফ দ্য স্যাক্রাম, ঠিক এইরকমই একটা পার্ট এলা। এই অংশটাকে কি বলা হয়? এলা। এলা। এখানে এলা অফ দ্য সেন্ট্রাল লোবিউলও বলে অনেক জায়গায়, সমস্যা নেই। এই অংশটা, তার পিছনের এই অংশটার নাম, এর নাম হচ্ছে কোয়াড্রেঙ্গুলার লোব। কোয়াড্রেঙ্গুলার লোবিউল। তারপরে এই অংশটার নাম হচ্ছে লোবিউল সিমপ্লেক্স। এই অংশটা, এটা হচ্ছে লোবিউল সিমপ্লেক্স। এটা হচ্ছে সুপিরিয়র সেমিলুনার লোবিউল। এই দুইটা হচ্ছে সুপিরিয়র সেমিলুনার লোবিউল। তার মধ্যে কিন্তু এই ভার্মিস নাই। আমরা বলতেছি কি? আমরা এখন বলতেছি হেমিস্ফিয়ারের পার্টগুলা। হেমিস্ফিয়ারের মধ্যে কি কি লোবিউল পাওয়া যাবে। তাইলে এরপরে কি? ইনফিরিয়র সেমিলুনার লোবিউল, এটা এই অংশ এবং এই অংশ। তারপরে হচ্ছে বাইভেন্ট্রাল লোবিউল এই অংশ এবং এই অংশ। তারপরে এইটা কি? এটা হচ্ছে টনসিল। আর এটা হচ্ছে আমাদের ফ্লোকিউলাস। এটা একটা ফ্লোকিউলাস। তাইলে এগুলো হচ্ছে আমাদের, এই অংশগুলো আমরা কি বললাম? এগুলো আসলে কি মূলত? এগুলো হচ্ছে মূলত সেরেবেলার হেমিস্ফিয়ারের পার্ট। ভার্মিসের পার্ট এবং সেরেবেলার হেমিস্ফিয়ার এর পার্ট। এগুলা কিন্তু আমাদের অ্যানাটমির জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যানাটমিতে টিচাররা প্রশ্ন করবে যে ভার্মিসের কম্পোনেন্ট কি কি আছে, এগুলো একটু শুরু থেকে শেষ করতে বলতে হবে। তখন একদম সিরিয়ালি বলতে হবে। লিঙ্গুলা থেকে শুরু করে সেন্ট্রাল লোবিউল, তারপরে হচ্ছে কালমেন, তারপরে ডিক্লাইভ, ফোলিয়াম, টিউবার, পিরামিড, উভুলা, নডিউল। এইরকম একদম সিরিয়ালে বলে যেতে হবে। ঠিক একই রকম যদি হেমিস্ফিয়ারের পার্টসগুলো বলে, সেক্ষেত্রে আমাদেরকে সেন্ট্রাল লোবিউল, তারপরে হচ্ছে এলা এলা, তারপরে হচ্ছে কোয়াড্রেঙ্গুলার লোবিউলার সিমপ্লেক্স, তারপরে সুপিরিয়র সেমিলুনার, ইনফিরিয়র সেমিলুনার, বাইভেন্ট্রাল লোবিউল, টনসিল এবং ফ্লোকিউল। তাইলে এই গেল আমাদের অ্যানাটমিক্যালি আমরা সেরেবেলামকে কি কি লোবে ভাগ করলাম এবং কি লোবিউলে ভাগ করলাম। তো প্রথমে আমরা ভাগ করছি সেরেবেলামকে তিনটা লোবে। প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র লোব ছিল, পোস্টেরিয়র লোব অথবা মিডল লোব। এটাকে কোনো বইয়ে পোস্টেরিয়র বলে, কোনো বইয়ে মিডল বলে। পোস্টেরিয়র অথবা মিডল লোব। আর এটা হচ্ছে ফ্লোকুলো নডিউলার লোব। এরপরে প্রত্যেকটা লোবের ভিতরে আমরা দেখি যে কয়েকটা কম্পোনেন্টে ভাগ হয়ে গেছে। তো এই হচ্ছে, আবার এইখানে শুরুতে আমরা কি পাবো? একদম শুরুতে আমরা দেখি, একদম শুরুতে স্ট্রাকচারালি আমরা পাবো একটা ভার্মিস, আর দুই পাশে হচ্ছে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ার। তো ভার্মিস এবং সেরেবেলার হেমিস্ফিয়ার এগুলা বিভিন্ন লোবের মধ্যে এদের বিভিন্ন কম্পোনেন্ট আছে। যদি এখন বলা হয় যে এই যে আমাদের এমসিকিউতে আসতে পারে এরকম যে আমাদের মিডল লোবের মধ্যে ভার্মিসের কি কি কম্পোনেন্ট আছে এবং এই সেরেবেলার হেমিস্ফিয়ারের কি কি কম্পোনেন্ট আছে, তাইলে মিডল লোব অথবা পোস্টেরিয়র লোব এই অংশের মধ্যে ভার্মিসের কি কি কম্পোনেন্ট পড়ছে? এই অংশের মধ্যে ভার্মিসের পড়ছে ডিক্লাইভ, ফোলিয়াম, টিউবার, পিরামিড, ইউভুলা।
আর এই অংশের মিডল লোবের মধ্যে সেরেবেলার হেমিস্ফিয়ারের মধ্যে কি কি কম্পোনেন্ট পড়ছে? লোবিউলার সিমপ্লেক্স, সুপিরিয়র সেমিলুনার, ইনফিরিয়র সেমিলুনার, বাইভেন্ট্রাল লোবিউল এবং টনসিল। এগুলো হচ্ছে আমাদের মিডল লোবে আমাদের সেরেবেলার হেমিস্ফিয়ারের কম্পোনেন্টস। সো এইটা হচ্ছে বিশ্রাম সিং এর যে অ্যানাটমি বইটা আছে, বিশ্রাম সিং এর অ্যানাটমি বইয়ে দেখবেন একটা টেবিল আছে, টেবিল 10.1 সম্ভবত, আমি যেই বই পড়তাম সেই অনুসারে। এখন নতুন বইয়ে কি হয়তো টেবিল চেঞ্জ করছে কিনা, বাট স্টিল এই যে একটা টেবিল আছে, বিশ্রাম সিং একটা টেবিল আছে, এই টেবিলটা একদম একদম টাটকা মুখস্থ করে ফেলতে হবে, একদম মোটামুটি টাটকা মুখস্থ করে ফেলতে হবে। সো এই এই টেবিলটা না পড়লে আসলে আপনি অ্যানাটমিতে সেরেবেলামের আইটেম পাস করতে পারবেন না। সো যেহেতু আমরা একই সাথে পড়ার চেষ্টা করব, আমার অনুরোধ থাকবে যে যাতে করে এখনই আপনি অ্যানাটমি থেকে বিশ্রাম সিং এর বইটা খুলে এই অংশটা পড়ে ফেলেন। সো আমরা তো ফিজিওলজিক্যালি বা ফাংশনালি বা ডেভেলপমেন্টে ভিত্তিতে আমরা 3টা ভাগে ভাগ করছিলাম, মনে আছে? ফাংশনালি আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? ফাংশনালি আমরা ভাগ করছিলাম হচ্ছে আর্কি সেরিবেলাম, নিউ সেরিবেলাম এবং প্যালিও সেরিবেলাম। তো এখন যদি আমরা এই কোন সেরিবেলামের কম্পোনেন্ট, কোন সেরিবেলাম আসলে এই কোন কোন অ্যানাটমিক্যাল লোবিউল নিয়ে তৈরি, কোন অ্যানাটমিক্যাল লোবিউল বা পোর্শন নিয়ে তৈরি, তার একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করি, তাইলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হবে। তাইলে আমরা যেটাকে ফিজিওলজিক্যালি আর্কি সেরেবেলাম বলতাম বা ডেভেলপমেন্টালি যেটাকে আর্কি সেরেবেলাম বলছিলাম, আর্কি সেরেবেলাম, সেটাই মূলত আমাদের ফিজিওলজিক্যালি ভেস্টিবুলো সেরেবেলাম। তারপরে আরেকটা কি ভাগে ভাগ করছিলাম? প্যালিও সেরেবেলাম। এটাই আমাদের ফিজিওলজিক্যালি কি ছিল? এটাই আমাদের ফিজিওলজিক্যালি ছিল স্পাইনো সেরেবেলাম। আরেকটা ভাগ করছিলাম ডেভেলপমেন্টালি, সেটা ছিল নিও সেরেবেলাম। বলছিলাম যে এইটা হচ্ছে সবচাইতে আধুনিক, নিও সেরেবেলাম। এইটার কি পার্ট? মোস্ট রিসেন্ট পার্ট। ডেভেলপমেন্টালি এটা সবচেয়ে রিসেন্ট পার্ট, এবং এটার ফিজিওলজিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে সেরেব্রো সেরেবেলাম। তাইলে এখন এই আর্কি সেরেবেলামের মধ্যে কি কি পার্ট আছে? আর্কি সেরেবেলামের মধ্যে কি কি পার্ট আছে, তারপরে হচ্ছে প্যালিও সেরেবেলামের মধ্যে কি কি পার্ট আছে, এবং এই নিও সেরেবেলামের মধ্যে কি কি পার্ট আছে, এটা এখন আমাদেরকে একটু দেখতে হবে। সো কোনটার মধ্যে কি কি পার্ট আছে, অ্যানাটমিক্যাল পার্ট আর কি। সো এবার দেখি আর্কি সেরেবেলাম। আর এই যে এইখানে একটা সুন্দর, এই ছবিটার মধ্যে একটা সুন্দর জিনিস দেখানো হয়েছে, এই যে এইরকম দাগ কাটা যেটা, সেটাকে দেখানো হইতেছে আর্কি সেরেবেলাম। আমি একটা অন্য একটা কালার নেই, তাইলে ধরা যাক এই অংশটা হচ্ছে আর্কি সেরেবেলাম, এই অংশটা আর্কি সেরেবেলাম। তাহলে আর্কি সেরেবেলামের পার্ট কে কে পড়ে? আর্কি সেরেবেলামের পার্ট পরে হচ্ছে এইটা, এই এন্টায়ার ফ্লোকিউলো নোডিউলার লোবিউল প্লাস প্লাস লিঙ্গুলা, এরা হচ্ছে আমাদের আর্কি সেরেবেলামের পার্ট। তাহলে আর্কি সেরেবেলামের পার্ট কি? ফ্লোকিউলো নোডিউলার লোব প্লাস লিঙ্গুলা। ফ্লোকিউলা বানানটা সম্ভবত ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে, এইটা হবে একটা, এই হবে ফ্লোকিউলো নোডিউলার বানান, ফ্লোকিউলো নোডিউলার লোব এবং লিঙ্গুলা। তারপরে এই যে এইখানে দেখেন, এখানে প্যালিও সেরিবেলাম তারা বুঝাইতেছে হলো এইরকম। সো আমি অন্য একটা কালার দেই, আমি দেখাই যে প্যালিও সেরিবেলামটা হচ্ছে, আমি দেখাই এইরকম, এই কালার, এই কালারটা হচ্ছে প্যালিও সেরিবেলাম। তাহলে প্যালিও সেরিবেলামের মধ্যে কে কে পড়বে? প্যালিও সেরিবেলামের মধ্যে পড়বে হচ্ছে আমাদের এই অ্যান্টেরিয়র লোব পুরাটা, এটার একটা ভিন্ন, আমি একটা হাইলাইট করে দেখাই, হাইলাইট করে দেখালে জিনিসটা লেখাটাও থাকবে, হাইলাইটার ইউজ করি, হলুদ, এইটাকে দেখাইলাম আমরা, প্যালিও সেরিবেলামটা দেখালাম এইটা। তাহলে প্যালিও সেরিবেলামের মধ্যে পড়বে আমাদের এই পুরা যেই অংশটাকে আমি হলুদ করে দেখাইতেছি,
এই অংশটা পুরাটা, অর্থাৎ এই অংশটা পুরাটা, অ্যান্টেরিয়র লোব পুরাটা, শুধুমাত্র লিঙ্গুলা বাদে, কারণ লিঙ্গুলা অলরেডি আর্কি সেরেবেলামের মধ্যে পড়ে গেছে। আর কোন পোর্শন? আর পড়বে এই যে পিরামিড এবং উভুলা, পিরামিড এবং উভুলা, এই দুইটা আমাদের প্যালিও সেরেবেলামের মধ্যে পড়ে। তাইলে প্যালিও সেরেবেলামের মধ্যে কি কি পার্ট পড়ে? হোল অফ, এখানে লেখাটা আসতেছে না, হোল অ্যান্টেরিয়র লোব অ্যাকসেপ্ট লিঙ্গুলা। তারপরে কি পড়বে? পিরামিড আর হচ্ছে ইউভুলা। আর বাদ বাকি যা অংশ থাকে পুরাটাই হচ্ছে আমাদের নিউ সেরেবেলাম। তাহলে নিউ সেরেবেলামে আর বাকি থাকে কে? নিউ সেরেবেলামের মধ্যে আর বাকি থাকে কে? এই যে নিউ সেরেবেলামে আর বাকি থাকে কে? নিউ সেরেবেলামে আর বাকি থাকে হচ্ছে এই অংশটা, এই অংশটা পুরাটা, শুধুমাত্র পিরামিড এবং উভুলা বাদে, পিরামিড এবং উভুলা বাদে পুরা পুরা মিডল লোব, অ্যানাটমিক্যাল মিডল লোব অথবা পোস্টেরিয়র লোব, এই পুরা অংশটা পড়তেছে। তাইলে আমরা কি বললাম? এই নিউ সেরেবেলামের মধ্যে পার্ট কি পড়ে? হোল পোস্টেরিয়র লোব, হোল পোস্টেরিয়র লোব অথবা পোস্টেরিয়র লোবেরই আরেকটা নাম হচ্ছে মিডল লোব। সো আমরা মিডল লোব বা পোস্টেরিয়র লোব একই কথা। অ্যাকসেপ্ট পিরামিড অ্যান্ড উভুলা, কারণ পিরামিড আর উভুলা পড়ে গেছে আমাদের প্যালিও সেরেবেলামের মধ্যে। পিরামিড অ্যান্ড ইউভুলা, এই হচ্ছে আমাদের এদের কম্পোনেন্ট। এখন যদি আমরা এদের ফাংশন জানতে চাই যে কোন পোর্শনটা, এই যে আমরা তো ফিজিওলজিক্যালি এই কয়টা পোর্শনে ভাগ করছি, এবার যদি আমরা এদের ফাংশনটা জানতে চাই যে কোন পোর্শন আসলে কি কাজ করে, এই আর্কি সেরেবেলাম মূলত আমরা আরেকটা ছবি যদি আঁকি তাইলে জিনিসটা আরো সুন্দর করে বুঝাই যে এই এই অংশ আর এই পুরাটা নিয়ে হচ্ছে আমাদের আর্কি সেরেবেলাম। আর্কি সেরেবেলামটা মূলত কিসের সাথে জড়িত? এইটা মূলত হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম এবং পোস্চার মেনটেন করার জন্য, এবং এইটা হচ্ছে মূলত আমাদের যে ট্রাঙ্ক আছে, অর্থাৎ আমাদের হেড, নেক এবং অ্যাবডোমেন এবং হচ্ছে চেস্ট, এইখানকার যেই মাসেলগুলো আছে তাদের টোনটাকে মেনটেন করবে। আর আমরা জানি এইখানকার মাসেলগুলাই হচ্ছে আমাদের মেইনলি পোস্চারকে মেনটেন করে, অর্থাৎ আমরা যে দাঁড়ায় আছি, বসে আছি, কেন আমাদের বসে থাকা অবস্থায় আমাদের ভরের কারণে বা হেড বা মাথার যে ভার, সেই ভারের কারণে তো মাথা সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ার কথা ছিল। তো কেন ঝুঁকে পড়তে পারছে না? ঝুঁকে পড়তেছে না কারণ হচ্ছে আমাদের যে নেক বা ঘাড়ের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো একটা পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেট বজায় রাখতেছে, যেটাকে আমরা বলছিলাম মাসেল টোন। তো সেই ঘাড়ের মাসেলগুলোর মাসেল টোনের কারণে আপনি কিন্তু আপনার মাথাটাকে ঠিকমতো স্টেবল করে ব্যালেন্স করে রাখতে পারতেছেন। তাইলে এই যে আমরা বললাম আমাদের পোস্চার এবং আমাদের যে ইকুইলিব্রিয়াম, এই যে আমরা যে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকা অবস্থায় আমরা কোনো কারণে ডান দিকে ঘুরলেও আমরা ডান দিকে পড়ে যাই না। ধরেন আপনি দাঁড়ায় আছেন, এই অবস্থায় আপনি একটু ডান দিকে হেলে যান, তারপরেও কিন্তু আপনি গ্র্যাভিটির কারণে ডান দিকে একদম পুরোপুরি পড়ে যাবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার লোয়ার বডির নিচের পোর্শন হালকা একটু বাম দিকে চলে যাবে, যাতে করে আপনার সেন্টার অফ গ্র্যাভিটি অবশ্যই বেস অফ সাপোর্টের উপরেই থাকে। সো আমি জিনিসটাকে আবার একটু দেখাই যে ধরা যাক এই হচ্ছেন আপনি, আপনি কি করলেন এখন, এই হচ্ছে আপনার ট্রাঙ্ক, এই হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্স।
সো আপনি যদি ট্রাঙ্কটাকে একটু ডান দিকে কাইট হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন, তাইলে কিন্তু আপনি সাথে সাথে পড়ে যাবেন না। কারণ কি, তখন আপনার এই যে লোয়ার বডিটা দেখবেন আপনার অজান্তেই হালকা একটু বাম দিকে ঝুঁকে গেছে, যাতে করে আপনার টোটাল সেন্টার অফ গ্র্যাভিটিটা আগের জায়গাতেই থাকে। তাইলে এই যে আপনার ট্রাঙ্কের যেই ইকুইলিব্রিয়াম, যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা মেনটেন করার জন্য দায়িত্ব নেয় কে? এই যে আমাদের ফ্লোকুলোনোডিউলার লোব। তাইলে এর কাজ কি? এর কাজ হচ্ছে মেনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম, পোস্চার, এই জিনিসটা তারা মেনটেন করে। মেনটেন অফ ইকুইলিব্রিয়াম অ্যান্ড পোস্চার। পাশাপাশি আমাদের আই মুভমেন্টেও এরা হেল্প করে। আই মুভমেন্টকেও এরা কন্ট্রোল করে। তারপরে হচ্ছে প্যালিওসেরেবেলামের কাজ কি? এরা হচ্ছে আমাদের লিম্ব এবং ট্রাঙ্কের যে ক্রুড মুভমেন্টগুলো আছে, ক্রুড মুভমেন্ট অফ লিম্ব, সো লিম্ব অ্যান্ড ট্রাঙ্ক, লিম্ব এবং ট্রাঙ্কের যে ক্রুড মুভমেন্টগুলো আছে, সেই ক্রুড মুভমেন্টগুলোকে তারা ফ্যাসিলিটেট করে। কিভাবে? তারা হচ্ছে এর জন্য একটা বেসিক মাসেল টোন মেনটেন করে। ধরা যাক আপনি আপনার ডান হাতকে একদম মাথার উপরে নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করতেছেন। এই অবস্থায় আপনার কিছু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে কিছু সিগন্যাল যাবে আপনার কোথায়? ডেল্টয়েড মাসেলে, এবং আরও যেসব অ্যাবডাক্টর মাসেল আছে সেই মাসেলগুলোতে কিছু যাবে। আর হচ্ছে আপনার এই যে সেরেবেলাম, বিশেষ করে এই যে প্যালিওসেরেবেলাম থেকেও ওই ডেল্টয়েড মাসেল এবং অন্যান্য যে অ্যাবডাক্টর মাসেলগুলো আছে সেগুলোতে কিছু ইম্পালস যাবে, যাতে করে আপনি যে এই যে একটা ক্রুড মুভমেন্ট, মানে হচ্ছে গ্রস মুভমেন্ট করতেছেন, একটা পুরা লিমকে ধরে উপরে উঠায় ফেলাইতেছেন, এইরকম গ্রস মুভমেন্ট যেগুলোর সাথে আপনার ট্রাঙ্ক এবং বিশেষ করে গার্ডেলের মাসেল, লিম্ব এবং গার্ডেল, অর্থাৎ পেলভিক গার্ডেল, পেক্টোরাল গার্ডেল, এই দুইটা গার্ডেলের সাথে যেই মাসেলগুলো আছে সেই মাসেলগুলো তারা টোন মেনটেন করে, যাতে করে আপনি এই কাজটা ঠিক সুন্দর মতো করতে পারেন। আর নিওসেরেবেলাম এর কাজ কি? এর কাজ হচ্ছে ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব, এর কাজ হচ্ছে ডিস্টাল লিম্ব, অর্থাৎ আপনার হাতের আঙ্গুলগুলো দিয়ে আপনি যে কলমটা ধরবেন, এই যে আপনি যে হাতে লিখতেছেন, লেখার সময় আপনি কি করবেন? কলম ধরবেন। কলম ধরে একদম সুন্দর করে, এই যে ধরেন আপনি একটা শব্দ লিখতেছেন, ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব, সেই যে হাতে লেখার সময় আপনার প্রত্যেকটা ফিঙ্গারের একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট প্রয়োজন। একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে এই হাতটা থেমে যাওয়া প্রয়োজন। এই যে আপনি এত দ্রুত এই কাজটা করতেছেন, এত ফাইন এবং এত স্মুথ, একটা র্যাপিড ভলেন্টারি মুভমেন্ট, একটা স্কিল্ড যে মুভমেন্ট, এই যে এই লেখাটা কিন্তু অনেক স্কিলফুল একটা মুভমেন্ট। সো এই যে স্মুথ পারফরমেন্স অফ হাইলি স্কিল্ড ভলেন্টারি মুভমেন্ট, এই যে ডিস্টাল লিম্বের যেই স্কিল্ড ভলেন্টারি মুভমেন্টস আছে, সেই স্কিল্ড ভলেন্টারি মুভমেন্টসটাকে এরা আমাদের এই নিওসেরেবেলাম কন্ট্রোল করে। তাইলে আমরা কি বলবো? নিওসেরেবেলামের কাজ কি? এই যে যেমন ধরেন আমি এখন লিখতেছি যে স্কিল্ড, এই যে এই লেখার সময় আমার রিস্টে কিছু মুভমেন্ট হয়েছে, আমার ফিঙ্গারের প্রত্যেকটা জয়েন্টে আমার কিছু, আমাদের কার্পো মেটাকার্পাল জয়েন্টে কিছু মুভমেন্ট হয়েছে, আমাদের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে কিছু মুভমেন্ট হয়েছে, তারপরে বিভিন্ন ফিঙ্গারে বিভিন্ন রেঞ্জে মুভমেন্ট হয়েছে। আমার ইন্ডেক্স ফিঙ্গারে যেই রেঞ্জ অফ মুভমেন্ট হয়েছে, নিশ্চয়ই আমার যেই মিডল ফিঙ্গার তার তো একটু কম হবে। আবার আমার যে বৃদ্ধ আঙ্গুল, অর্থাৎ আমার যে সেই থাম্বে মুভমেন্ট আরো বেশি হইতেছে। সো এই যে এত স্কিল্ড একটা ভলেন্টারি মুভমেন্ট, র্যাপিড ভলেন্টারি মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য এই মুভমেন্টটাকে কন্ট্রোল করে আমাদের এই নিওসেরেবেলাম বা সেরেব্রোসেরেবেলাম অফ ডিস্টাল লিম্বস। তাইলে এইখান থেকে আমরা কিন্তু সেরেবেলামের ফাংশনগুলা জেনে ফেললাম। সো সেরেবেলামের একটা প্রশ্ন আসে, এই যে কি বলে, একটা প্রশ্ন আসে যে এনিউমারেট দ্য ফাংশনস অফ সেরেবেলাম। তো সেরেবেলামের ফাংশন লেখার জন্য আমি যেটা প্রিফার করব, অনেকে কি করে যে একসাথে এইরকম 10-12টা ফাংশন লিখে দেয়, আপনি এরকম একসাথে 10-12টা ফাংশন না লিখে এই যে সেরেবেলামকে ফিজিওলজিক্যালি ভাগ করেন, এই কলাম আর এই কলাম, এই দুইটা লিখলে আপনার জন্য আপনি দেখবেন যে অনেক ভালো নাম্বার পাবেন, কারণ আপনি জানেন বিষয়টা। তাইলে আর ওভারঅল যদি আমরা এই সবগুলোর যদি আমরা কমন কিছু ফাংশন বলতে যাই, কমন ফাংশন কি? এদের ওভারঅল কমন ফাংশন একটাই, সেটা হচ্ছে ভলেন্টারি মুভমেন্টের যেই মাসেল মুভমেন্টের জন্য যে টোন দরকার, টোনটাকে মেনটেন করা।
টোনটাকে মেনটেন করা। আর আমরা জানি টোন, মাসেলের টোন মেনটেন করে আমাদের পোস্টার পোস্টার মেনটেন হয়। কারণ কি, আমরা ওই যে আমরা পড়ছিলাম এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল, তারা একটা কন্টিনিউয়াস টোন মেনটেন করে, যেই কারণে আপনি দাঁড়ায় থাকতে পারতেছেন। আপনার বডির যেসব এক্সটেন্সর মাসেলগুলো আছে, যেমন আপনার এই হিপ জয়েন্টের এক্সটেন্সর গুলা, তারপরে হচ্ছে আপনার ট্রাঙ্কের, যে আপনার পিঠে ব্যাকে ব্যাকে যে এক্সটেন্সর মাসেলগুলো আছে, যেমন ইরেক্টর স্পাইনি মাসেল, তারপরে হচ্ছে আপনার এই যে আপনার এই নেকে যে এক্সটেন্সর মাসেলগুলো আছে, সেগুলো হচ্ছে আপনার হেডের ওয়েট লিফটিং এর জন্য হেল্প করতেছে। সো এইসব এক্সটেন্সর মাসেলগুলোর টোন, তারা কিন্তু আমাদের পোস্টার ডিটারমাইন করে। পোস্টার মানে আপনি কি বসে আছেন, না দাঁড়ায় আছেন, না শুয়ে যাবেন, এগুলো ডিটারমাইন করে। আপনি এই যে দাঁড়ায় অবস্থায় থাকা অবস্থায় আপনি ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারেন কিনা, ইকুইলিব্রিয়াম মেনটেন করতেছেন কিনা, যাতে করে হচ্ছে আপনি কোনো দিকে ঝুলে না পড়েন। এই অবস্থায় এখানে আপনি আছেন, আপনি এখানেও যাতে না ঝুলে যান, এইদিকেও যাতে ঝুঁকে না পড়েন, সেটাকে মেনটেন করতেছে। আর আর কি আমরা দেখি যে আমাদের একটা মুভমেন্ট থেকে আরেকটা মুভমেন্টে যে স্মুথ একটা প্রগ্রেশন দরকার, স্মুথ প্রগ্রেশন, এই স্মুথ প্রগ্রেশনে হেল্প করে। ধরেন আপনি একটা মুভমেন্ট করেই থেমে যাচ্ছেন না, আপনি লেখার সময়, ধরেন আপনি ক লিখতেছেন, এই অবস্থায় ক লেখার সময় এইখানে এসে আপনাকে থামতে হবে, থামার পরে এইখানে রেখে আবার একটা দাগ দিতে হবে, আবার এইখানে একটা দাগ দিতে হবে, আবার এইখানে একটা দাগ দিতে হবে, তারপর এইখানে আবার একটা দাগ দিতে হবে। এইরকম এই যে একটা মুভমেন্ট থেকে আরেকটা মুভমেন্টে যে স্মুথ আপনার প্রগ্রেশন হইতে হবে, এই প্রগ্রেশনের জন্য তারা সেরেব্রাল কর্টেক্সের সাথে কন্টিনিউয়াসলি, এই সেরেব্রাল কর্টেক্সের সাথে কন্টিনিউয়াসলি একটা যোগাযোগ রক্ষা করে, যাতে করে আপনি একদম উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, আপনি কিন্তু এইখানে গিয়ে থেমে যাচ্ছেন না, তারপরে হচ্ছে এইখানে গিয়ে আবার এসে থেমে যাচ্ছেন না, আবার থেমে যাচ্ছেন না, তাইলে আপনি কিন্তু উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড এই কাজগুলো একদম র্যাপিডলি এবং কন্টিনিউয়াসলি এই কাজগুলো করে যাচ্ছেন। সো আপনার একটা মুভমেন্ট থেকে আরেকটা মুভমেন্টে অনেক স্মুথ একটা প্রগ্রেশন হইতেছে। সো স্মুথ প্রগ্রেশন ফ্রম ওয়ান মুভমেন্ট টু আনাদার মুভমেন্টের জন্য আমাদের এই জিনিসটা খুবই প্রয়োজনীয়, আমাদের এই সেরেবেলাম খুবই খুবই প্রয়োজনীয়। তারপরে এইটা আসলে সেরেবেলাম আমাদের কি করে, এই এই আমাদের মূলত সেরেবেলাম এইখানে যা করে সেটা হচ্ছে, সেরেবেলাম আমাদের মুভমেন্টের টাইম ডিটারমাইন করে। টাইম, আপনি এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এইখানে যাইতে কতটুকু সময় লাগাবেন, কি স্পিডে যাবেন, এটা কি আস্তে আস্তে এমন করে যাবেন, নাকি এমন করে যাবেন, নাকি এমন করে যাবেন, না এমন, নাকি এইরকম ঘুরতে 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 এইরকম করে যাবেন। সো এই জিনিসগুলো ডিটারমাইন করতেছে আমাদের, এই জিনিসগুলো ডিটারমাইন করতেছে আমাদের সেরেবেলাম। তাইলে মুভমেন্টের টাইম ডিটারমাইন করতেছে, ডিউরেশন ডিউরেশন ডিটারমাইন করতেছে। টাইম মানে হচ্ছে আপনি এইখানে, এইটা হচ্ছে ডিউরেশন, কতক্ষণ লাগায় আপনি এখান থেকে এইখানে যাবেন। আর টাইম মানে হচ্ছে এইরকম, আপনি কি এইটার পরে এইখানে চলে যাবেন, নাকি এইটার পরে এইখানে গিয়ে এইখানে আসবেন। তাহলে এই যে ক লেখার সময় কিন্তু আমাদের এই যে এইরকম লিখে ফেলি আমরা, আমরা কিন্তু এই পর্যন্ত অনেক সময় পুরোটা যাই না। কারণ কি, কারণ এই পর্যন্ত আমাদের একটা মেমোরি হয়ে গেছে। সো এই যে আপনার যে একটা লার্ন প্রসেস আছে, এই যে আপনি যে শিখতেছেন, মুভমেন্টগুলো শিখতেছেন, এই মুভমেন্টগুলো শেখার জন্য এই যে ফ্রিকোয়েন্টলি আপনি যেসব ভলেন্টারি মুভমেন্ট পারফর্ম করেন, সেগুলোকে বলা যায় এক প্রকার মেমোরিতে সেট আপ করে ফেলে। যে এটা একটা প্রোটোকল, ক লেখার সময় আমি কোনো কিছু ভাবা লাগে না, যে ক লেখার সাথে সাথে আমি এমন করে ক লিখে ফেলি, এমন করে খ লিখে ফেলি, এমন করে গ লিখে ফেলি। কারণ কি, এগুলা শিখতে শিখতে, এগুলা করতে করতে আপনার এখন একটা মুখস্থের পর্যায়ে চলে আসছে। এই যে আপনি যে কোনো কিছু ভাবা চিন্তা ছাড়াই একদম খুবই সুন্দরভাবে এইরকম ক খ গ ঘ লিখে ফেলতে পারতেছেন, এই কাজের জন্য দায়ী হচ্ছে আপনার সেরেবেলাম। আপনার সেরেবেলাম এইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে স্ট্রেংথ অফ মুভমেন্ট। স্ট্রেংথ কীরকম, এখন আমি ক লেখার সময় আমি চাইলে এরকম হালকা করে চাপ দিতে পারি, আবার একদম পুরা এইরকম ডিপলি চাপ দিতে পারি। সো এইরকম আমার তো সব, এখানে তো এইরকম ডিপলি চাপ দেওয়ার দরকার নাই, আমার এখানে হালকা লিখলেই চলতেছে। সো মাসেলের স্ট্রেংথ, এই মুভমেন্টগুলো স্ট্রেংথগুলো সে ডিটারমাইন করতেছে। টাইম, ডিউরেশন, স্ট্রেংথ অফ মুভমেন্ট। এবং এই যে আমি যেটা বললাম, যে ফ্রিকোয়েন্টলি পারফর্ম যেসব ভলেন্টারি মুভমেন্ট আছে, সেগুলাকে আপনার একদম একটা সেট মেথডে নিয়ে যাইতেছেন, এই কাজের জন্য আপনার সেরেবেলাম প্রয়োজন। গেলে হচ্ছে আমাদের সেরেবেলামের ফাংশন। সো সেরেবেলামের ফাংশন বললে আমরা এই জিনিসগুলা এইভাবে ব্যাখ্যা করে দিব। তারপরে এইবার আমাদেরকে সেরেবেলামের যে এই যে আমরা এতক্ষণ ধরে বলতেছি, সেরেবেলাম একটা মুভমেন্টের টাইম ডিটারমাইন করে, ডিউরেশন ডিটারমাইন করে, স্ট্রেংথ ডিটারমাইন করে, তারপরে হচ্ছে এই যে আমাদের মাসেলগুলো টোন মেনটেন করে, এগুলো কিভাবে করে? প্রশ্ন হইল কিভাবে, কিভাবে? এইটা হচ্ছে আমাদের ফিজিওলজিতে জানার বিষয়।
এই জিনিসটা জানার জন্য আমাদেরকে আবার একটু অ্যানাটমির ধারস্থ হইতে হবে, আমাদেরকে সেরেবেলামের একটু হিস্টোলজিটা সম্পর্কে একটু জেনে আসতে হবে, হালকা যত কম সম্পর্ক জানা যায় আর কি। সো আমরা সেরেবেলামকে যদি মাঝ বরাবর কাটি, একদম মাঝ বরাবর, এই যে দেখা যাক পন্স বরাবর, পন্সের লেভেলে আমরা সেরেবেলামকে কাটা ফেলাইছি। সেরেবেলামকে কাটার পরে আমরা দেখি সেরেবেলামেও বাইরে কিছু গ্রে ম্যাটার পাবো, সেরেবেলামে আমরা বাইরে গ্রে ম্যাটার পাবো এবং ভিতরে হোয়াইট ম্যাটার পাবো, গ্রে ম্যাটার পাবো এবং ভিতরে হোয়াইট ম্যাটার পাবো। অ্যাজ ইউজুয়াল আমরা জানি গ্রে ম্যাটার মানে কি, গ্রে ম্যাটার মানে হচ্ছে এখানে নিউরনের সেল বডি আছে, প্রচুর সেল বডি আছে, নিউরনের সেল বডি প্রচুর আছে এবং এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি, এই কারণে এই জিনিসটা গ্রে। আর হোয়াইট ম্যাটার মানে কি, হোয়াইট ম্যাটার মানে হচ্ছে এখানে নার্ভ অ্যাক্সনগুলো আছে, নার্ভ ফাইবারগুলো আছে, নার্ভ ফাইবারের উপরে মাইলিন শীট আছে। মাইলিন শীট, মাইলিন কি জিনিস, মাইলিন হচ্ছে একটা চর্বি, চর্বির রং কি সাদা, এই কারণে আমরা এই হোয়াইট ম্যাটারটা সাদা দেখি, হোয়াইট ম্যাটারটা আমরা সাদা দেখি। সো এইখানে আমরা খেয়াল করি যে এই সেরেবেলামের ভিতরে অনেকগুলা ফিশার আছে, অনেক ফিশার আছে সেরেবেলামগুলা, এইখানে অনেকগুলা ফিশার আছে। সো এখানে ফিশার আছে এবং ফোলিয়া আছে। ফিশার এই যে কিছু ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে এবং এর চারপাশে দেখি আমরা গ্রে ম্যাটারগুলা, অনেকগুলা গ্রে ম্যাটারগুলো এদেরকে ফলো করতেছে, এদেরকে আমরা বলি হচ্ছে ফোলিয়া। তাইলে ফিশার, এই যে মাঝখানে যেটা ঢুকে গেছে এটা হচ্ছে ফিশার, এবং ফিশারের সাথে সাথে আমরা যেই গ্রে ম্যাটারগুলার অংশ দেখতেছি সেগুলোকে আমরা বলতেছি ফোলিয়া, ফোলিয়া। সো মূলত ফোলিয়াগুলো আমাদের কি দিয়ে তৈরি হইতেছে, গ্রে ম্যাটার দিয়ে। আর এইখানে এই অংশে আমাদের জুড়ে আছে কি হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার মানে কি, এখানে আমাদের আছে নার্ভ ফাইবার, মাইলিনেটেড নার্ভ ফাইবার, মাইলিনেটেড নার্ভ ফাইবার। সো এইখানে আমরা আবার খেয়াল করি, এই আমাদের ব্রেইনে যেরকম আমরা ব্রেইন পড়ার সময় আমরা খেয়াল করছি যে বাইরে সেরেব্রাল কর্টেক্স ছাড়াও ভিতরে থ্যালামাস আছে, বেজাল গ্যাংলিয়ন আছে, যেগুলো হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি। ঠিক এইরকম আমরা দেখবো যে ডিপ সেরেবেলামে, সেরেবেলামের ভিতরে কিছু নিউক্লিয়াস আছে, কিছু এই হোয়াইট ম্যাটারের কিছু সেল বডির কালেকশন আছে। তো যেই জায়গায় সেল বডির কালেকশন আছে সেই জায়গায় কি হবে, সেই জায়গা অবশ্যই গ্রে কালারের হবে, সেই কালার এটা অবশ্যই গ্রে কালারের হবে। এবং নিউক্লিয়াসের কালেকশন, এই কালেকশন অফ সরি কি বলতেছি, এই কালেকশন অফ সেল বডি, সেল বডি, সেল বডি, এই কালেকশন অফ সেল বডি, এখানে নিউরনের সেল বডির কালেকশন আছে। এই হচ্ছে নিউরন, এই একটা নিউরন, এই একটা নিউরন, এই আরেকটা নিউরন তার সেল বডি, এই আরেকটা নিউরন তার সেল বডি, এই আরেকটা নিউরন তার সেল বডি, এই আরেকটা নিউরন তার সেল বডি। তো আমরা কি বললাম, যেখানে নিউরনের সেল বডিটা আছে সেই জায়গায় অবশ্যই কি হবে, নিউরনের সেল বডি যেই জায়গায় আছে সেই জায়গায় অবশ্যই ব্লাড সাপ্লাই অনেক বেশি থাকা লাগবে, এবং এই নিউরনের সেল বডিগুলো থাকার কারণে এই জায়গাটা হবে গ্রে। সো এইখানে আমরা দেখি যে সেরেবেলামের ভিতরে ডিপ যেই সব হোয়াইট ম্যাটার ছিল, হোয়াইট ম্যাটারের ভিতরে জায়গায় জায়গায় আমরা দেখি যে বেশ কিছু গ্রে ম্যাটার রয়ে গেছে। তাইলে এই গ্রে ম্যাটারগুলো অবশ্যই কোনো নিউরনের সেল বডির কালেকশন। আর আমরা জানি এই কালেকশন অফ সেল বডি ইনসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড নিউক্লিয়াস, ইজ কল্ড নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস সেলের ভিতরে নিউক্লিয়াস না, সেলের ভিতরে নিউক্লিয়াস না, এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল, নিউরো অ্যানাটমিতে আমরা এই টার্মটা ইউজ করছি, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসতেছি, আবারও বলে রাখলাম আর কি। সো এই কালেকশন অফ সেল বডি অফ নিউরন ইনসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড নিউক্লিয়াস। তাইলে আমাদের এই যে ড্রিপ, এই সেরেবেলামের মাঝখানে, এই হোয়াইট ম্যাটারের মাঝখানে যে গ্রে ম্যাটারগুলো আমরা দেখবো, এগুলা কি, এগুলা মূলত হচ্ছে ডিপ সেরেবেলার নিউক্লিয়াস। এগুলাকে একসাথে আমরা বলবো হচ্ছে ডিপ সেরেবেলার নিউক্লিয়াস। এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াস, এখানে আমাদের দেখবো 4টা নিউক্লিয়াস আছে, এবং এদেরকে আমাদেরকে একদম টিচাররা ভাইভাতে ধরে যে ডিপ সেরেবেলার নিউক্লিয়াসগুলোর নাম বলো, এবং তখন আমাদেরকে একদম সরাসরি একদম সিরিয়াল অনুসারে ল্যাটারাল থেকে মিডিয়ালি অথবা মিডিয়াল থেকে ল্যাটারালি যে কোনো একটা সিরিয়াল অনুসারে নাম বলতে হবে। আমি নিজে ল্যাটারাল থেকে মিডিয়ালি শিখছি, এই কারণে আমি ল্যাটারাল থেকে মিডিয়ালি বলি। একদম সবার ল্যাটারালি থাকতেছে কে, সবার ল্যাটারালি থাকতেছে আমাদের ডেন্টেড নিউক্লিয়াস, তার মিডিয়ালি থাকে কে এম্বলিফর্ম নিউক্লিয়াস, আর একটু মিডিয়ালি থাকে হচ্ছে গ্লোবোস নিউক্লিয়াস, এবং একদম মাঝখানে এইটা কি, এইটা হচ্ছে আমাদের ফাস্টিজিয়াস নিউক্লিয়াস, ফাস্টিজিয়াল নিউক্লিয়াস। তাইলে আমরা কি বললাম, এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসগুলো কে কে, একদম সবার ল্যাটারালি এইটা সবচেয়ে বড়টা, সবচেয়ে বড়টা, এবং এটা দেখি এটা হচ্ছে দাঁতের মতো, করাতের দাঁত যেরকম সেই রকম, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ডেন্টেড নিউক্লিয়াস। সো এটার নাম হচ্ছে ডেন্টেড নিউক্লিয়াস। তারপর হচ্ছে এম্বলিফর্ম নিউক্লিয়াস, এম্বলিফর্ম নিউক্লিয়াস। তারপর এটা হচ্ছে গ্লোবোস, গ্লোবোস মানে গোল্লা, এই যে এটা দেখি একটু গোল, একটু গোল। সো এইটাকে নাম দেওয়া হইতেছে গ্লোবোস নিউক্লিয়াস। এবং সবার মিডিয়ালি এটা, এটা হচ্ছে ফাস্টিজিয়াল নিউক্লিয়াস। এবং এটা কি, এটা হচ্ছে ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকল। আমরা অলরেডি অ্যানাটমিতে এটা শিখে আসছি যে সেরিবেলাম আর পন্সের মাঝখানে ফোর্থ ভেন্ট্রিকল থাকতেছে। সো এই হচ্ছে আমাদের ডিপ সেরেবেলার নিউক্লিয়াসগুলোর নাম। সো এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসগুলোর নাম আমাদেরকে জানতে হবে। এখন যদি আমরা এই বরাবর একটা সেকশন করি,
এইবার আবার একটা সেকশন করি, সেকশন করে মাইক্রোস্কোপে দেখি, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা যেটা দেখব, এই গ্রে ম্যাটারগুলা, বাইরের গ্রে ম্যাটারগুলোতে তিনটা লেয়ার আছে। এই যে সেটা হচ্ছে তিনটা লেয়ার। এই অংশটা পুরাটা হচ্ছে গ্রে ম্যাটার, এই অংশ পুরাটা হচ্ছে গ্রে ম্যাটার, এই অংশ পুরাটা গ্রে ম্যাটার, আর এই অংশগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। তাইলে আমরা দেখি গ্রে ম্যাটারের তিনটা লেয়ার আছে। সবচেয়ে ডিস্টিংগুইশিং লেয়ার, যেটা আপনি একদম খুঁজেই পাবেনই পাবেন, সেটা হচ্ছে পার্কিনজি সেলের লেয়ার। এই যে একটা পার্কিনজি সেলের লেয়ার, এটা কি সেলের লেয়ার? এটা পার্কিনজি সেলের যে সেল বডিটা আছে, পার্কিনজি সেলের সেল বডিটা এই লেয়ারে থাকতেছে, পার্কিনজি সেলের সেল বডিটা এই লেয়ারে থাকতেছে। এর উপরের লেয়ারকে বলা হইতেছে আমাদের মলিকুলার লেয়ার। এইখানকার এই অংশটা, এই অংশটা, এইখান থেকে এই অংশটা, এই অংশের নাম হচ্ছে মলিকুলার লেয়ার। এই অংশের নাম কি? মলিকুলার লেয়ার। এবং এই যে নিচের অংশটা, এই অংশটার নাম কি? এটা হচ্ছে গ্র্যানিউলার লেয়ার। এই পার্কিনজি সেলের নিচের এই অংশটা, এই অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে গ্র্যানিউলার লেয়ার, গ্র্যানিউলার লেয়ার। সো আমরা খেয়াল করি আমাদের সেরেবেলামে বেশ কিছু নিউরন আছে, বেশ কিছু নিউরন আছে। এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট নিউরন কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট নিউরন হচ্ছে এই পার্কিনজি সেলটা, কারণ এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটা আমাদের ফাইনাল আউটপুট দিবে। ফাইনাল আউটপুট কোন পর্যন্ত? এই যে সেরেবেলার নিউক্লিয়াস পর্যন্ত, একটা সেরেবেলার ডিপ সেরেবেলার নিউক্লিয়াস পর্যন্ত পার্কিনজি সেলের ফাইবারটা এইখান থেকে নিয়ে একটা ডিপ সেরেবেলার নিউক্লিয়াস পর্যন্ত চলে যাবে। এবং সেইখান থেকে আমরা দেখব নতুন কোনো নিউরন এইখান থেকে বাইরে গিয়ে সেরেবেলাম থেকে বাইরে চলে যাবে, নতুন কোনো নিউরন সেরেবেলাম থেকেই বাইরে নিয়ে চলে যাবে। তাইলে এই পার্কিনজি সেলটা আমরা খেয়াল করি, পার্কিনজি সেলটার মাঝখানের অংশটা ফিউজিফর্ম, এবং এটা একটা আলাদা নির্দিষ্ট লেয়ার তৈরি করছে, যেটাকে আমরা বলি পার্কিনজি সেল লেয়ার। এর যে ডেনড্রাইটগুলা, এই ডেনড্রাইটগুলা উপরের দিকে উঠে গাছের শাখা প্রশাখার মতো, এই যে গাছের শাখা প্রশাখার মতো, একদম গাছের শাখা প্রশাখার মতো ভাগ হয়ে গেছে, যেটাকে আমরা বলি হচ্ছে আরবোরাইজেশন। সো এই যে আরবোরাইজেশন হয়ে গেল আমাদের পার্কিনজি সেল, প্রত্যেকটা পার্কিনজি সেলের ডেনড্রাইটগুলা এই মলিকুলার লেয়ারে এসে এরা আরবোরাইজেশন হয় বা গাছের শাখা প্রশাখার মতো ভাগ হয়ে যায়। এই যে এই একটা আছে, এর জন্য আমরা দেখবো এইরকম ঘটনা ঘটছে, এর জন্য আমরা এইরকম ঘটনা দেখব, তারপর এর জন্য আমরা দেখবো এইরকম ঘটনা ঘটতেছে, এর জন্য আমরা দেখবো এইরকম এইরকম ঘটনা ঘটতেছে, এর ডেনড্রাইটও এরকম, প্রত্যেকটা ডেনড্রাইট এরকম গাছের শাখা প্রশাখার মতো এইরকম ভাগ হয়ে যাইতেছে। তারপরে আরেকটা সেল আছে, আরেকটা, এই সেলটা হচ্ছে আমরা পার্কিনজি সেল বললাম কি, এটা হচ্ছে আমাদের আউটপুট সেল। এ হচ্ছে এ একটা ডিপ সেরেব্রালার নিউক্লিয়াসে, একটা ডিপ সেরেবেলার নিউক্লিয়াসের কোনো একটা সেলে গিয়ে এ শেষ হবে, এ সিনেপস করবে। তারপরে এইখানে আমরা আরেকটা সেল দেখি, এই যে বাস্কেট সেল। এই বাস্কেট সেলটা কি করে? এই বাস্কেট সেলটা এইখানকার এইখানকার সেলগুলো, অর্থাৎ পার্কিনজি সেলের সাথে তারা সিনেপস করে। বাস্কেট সেলগুলা পার্কিনজি সেলের সাথে সিনেপস করতেছে, এবং পার্কিনজি সেলকে আমরা কি মনে রাখবো? বাস্কেট সেল পার্কিনজি সেলকে ইনহিবিট করে। বাস্কেট সেল কি করে? পার্কিনজি সেলগুলোকে ইনহিবিট করে। এই বাস্কেট সেলের কাজ কি? বাস্কেট সেলের কাজ হচ্ছে ইনহিবিট পার্কিনজি সেল। বাস্কেট সেলের কাজ হচ্ছে পার্কিনজি সেলকে ইনহিবিট করা। তারপরে এই বাস্কেট সেলের মতোই আরেকটা সেল আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে স্টিলেট সেল, যেটাকে আমরা বলবো হচ্ছে স্টিলেট সেল। এই স্টিলেট সেলেরও কাজ হচ্ছে এই যে স্টিলেট সেল, এই যে একটা স্টিলেট সেল। এই স্টিলেট সেলও আমরা দেখি এরাও এদের ডেনড্রাইটগুলো দিয়ে এরা পার্কিনজি সেলের একজনের সাথে সিনেপস করতেছে, এরা পার্কিনজি সেলের একজন অথবা সেল বডির সাথে সিনেপস করতেছে ডেনড্রাইটের সাথে। এই স্টিলেট সেলের একজন দিয়ে, স্টিলেট সেলের একজন আমরা দেখতেছি পার্কিনজি সেলের আরবোরাইজ ডেনড্রাইনের সাথে, অথবা এই যে এইখানকার যেই সেল বডি আছে তার সাথে গিয়ে সিনেপস করতেছে। তার মানে আমাদের স্টিলেট সেলও পার্কিনজি সেলের সাথে সিনেপস করতেছে, এবং স্টিলেট সেলও ওই একই রকম কাজ করে। স্টিলেট সেলও ওই পার্কিনজি সেলকে ইনহিবিট করে, স্টিলেট সেলও পার্কিনজি সেলকে ইনহিবিট করে। তাইলে কথা হচ্ছে এই পার্কিনজি সেলকে স্টিমুলেট করে কে? পার্কিনজি সেলকে স্টিমুলেট করে কে? সবাই এতক্ষণ ধরে দেখতেছে পার্কিনজি সেলকে ইনহিবিট করতেছে, তাহলে পার্কিনজি সেল কি সবসময় ইনহিবিটই হবে? ওকে কি স্টিমুলেট করা লাগবে না? হ্যাঁ। তাইলে ওকে কে স্টিমুলেট করে? এই যে এখানে দেখি একটা ক্লাইম্বিং ফাইবার আছে, এই যে দেখি একটা ক্লাইম্বিং ফাইবার,
এই ক্লাইম্বিং ফাইবারটা কি করে, এই যে দেখি সে পার্কিনজি সেলকে, এ হচ্ছে পার্কিনজি সেলকে স্টিমুলেট করে, ক্লাইম্বিং ফাইবার পার্কিনজি সেলকে স্টিমুলেট করে। তাহলে এখন প্রশ্ন হইতেছে এই ক্লাইম্বিং ফাইবারটা কোত্থেকে আসতেছে? এই ক্লাইম্বিং ফাইবারটা আসতেছে ওই যে আমরা দেখছিলাম, মনে আছে, স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, এবং এই যে স্পাইন থেকে আগত সিগন্যাল সেরেবেলাম পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়াও এছাড়াও আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে অনেক সিগন্যাল আসতেছে। তাইলে সেরেবেলাম বিভিন্ন জায়গা থেকে ইনপুট সিগন্যাল নেয়, সেরেবেলাম বিভিন্ন জায়গা থেকে ইনপুট সিগন্যাল নেয়, যেমন আমাদের স্পাইন থেকে নেয়, তারপরে হচ্ছে ভেস্টিবুলার ভেস্টিবুলার অ্যাপারাটাস অর্থাৎ কান থেকে নিতেছে, ভেস্টিবুলার অ্যাপারাটাস থেকে নিতেছে, তারপরে আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে নিতেছে, সেরেব্রাল কর্টেক্স থেকে নিতেছে। সো এইদের থেকে আগত সেরেবেলামের যে এফারেন্ট ফাইবারগুলো আছে, এই এফারেন্ট ফাইবারগুলো হইতেছে দুই রকমের, একটা হচ্ছে মসি ফাইবার, একটা হচ্ছে মজি ফাইবার, আর একটা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার। তাহলে আমরা কি বললাম, আমাদের সেরেবেলাম বিভিন্ন জায়গা থেকে ইনপুট নিতেছে, স্পাইন থেকে নিতেছে, ভেস্টিবুলার অ্যাপারাটাস থেকে নিতেছে, সেরেব্রাল কর্টেক্স থেকে সে বিভিন্ন নেসেসারি ইনফরমেশন ইনপুট নিতেছে। সেই ফাইবারগুলা এরা দুইটা ভাগে বিভক্ত, একটাকে আমরা বলতেছি ক্লাইম্বিং ফাইবার আর একটাকে আমরা বলতেছি মসি ফাইবার। তাইলে আমরা দেখতেছিলাম এই ক্লাইম্বিং ফাইবারটা একটা স্টিমুলেটরি ইম্পালস কোথায় নিয়ে যাইতেছে, পার্কিনজি সেলে নিয়ে যাইতেছে। তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, এই ক্লাইম্বিং ফাইবার থেকে আমরা কি বললাম, এই যে ক্লাইম্বিং ফাইবারটা যেটা ছিল, আচ্ছা এখানে সবুজ রঙের দিছে, আমি সবুজ রঙেই দেখাই, সবুজ রংটাতেই দেখাই, একটু ছোট করে নিই। এই এই হচ্ছে আমাদের সেই ক্লাইম্বিং ফাইবারটা, বেশি ছোট হয়ে যাচ্ছে দেখার মতন। এই হচ্ছে আমাদের সেই ক্লাইম্বিং ফাইবারটা, এই যে সেই ক্লাইম্বিং ফাইবারটা। তাইলে ক্লাইম্বিং ফাইবার আমরা কি বললাম, সে পার্কিনজি সেলকে স্টিমুলেট করে। পাশাপাশি এই ক্লাইম্বিং ফাইবার থেকে আমরা দেখব কিছু কিছু ক্লাইম্বিং ফাইবার আছে যারা এই যে এইখানে এইখানে এসে আমাদের ক্লাইম্বিং ফাইবারটা সরাসরি এইখানে এসে আমাদের ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকেও স্টিমুলেট করে। তাহলে ক্লাইম্বিং ফাইবার একই সাথে পার্কিনজি সেলকেও স্টিমুলেট করতেছে, পাশাপাশি আমাদের ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকেও ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকেও স্টিমুলেট করতেছে, ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকেও স্টিমুলেট করতেছে। আর এই যে আমরা যেই ছবিটা দেখাইতেছিলাম, এই যে পার্কিনজি সেল, এই যে একটা পার্কিনজি সেল, এই পার্কিনজি সেলটা আসলে কোথায় কি করতেছে, এই যে দেখি, এই পার্কিনজি সেলটা একটা স্টিমুলেটরি ইম্পালস নিয়ে এই যে পার্কিনজি সেলসটা এখানে শেষ হয়ে গেছে। এইটা কোন জায়গা, এটা হচ্ছে সেই ডিপ সেরেবেলার নিউক্লিয়াস। এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে এই পার্কিনজি সেলটা শেষ হয়ে গেছে। এইখানে ডিপ সেরেবেলার নিউক্লিয়াস থেকে অবস্থিত আরও একটা একজন দিয়ে আরও একটা নিউরন আর আরও একটা একজন, সে আলটিমেটলি নিয়ে যাবে কোথায়, সে নিয়ে যাবে আসলে স্পাইনাল কর্ডে। তার মানে ডিপ সেরেবেলার নিউক্লিয়াস থেকেই আলটিমেটলি আমাদের লাস্ট যেই মোটর ইম্পালসটা সেটা স্পাইনাল কর্ডে পৌঁছে যাবে। আর ডিপ সেরেবেলার নিউক্লিয়াস কোত্থেকে স্টিমুলেটরি ইম্পালস পাবে, ডিপ সেরেবেলার নিউক্লিয়াস স্টিমুলেটরি ইম্পালস পাবে দুই জায়গা থেকে, একটা হচ্ছে এই যে পার্কিনজি সেল থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ক্লাইম্বিং ফাইবারগুলো আছে, সেই ক্লাইম্বিং ফাইবার, কিছু কিছু ক্লাইম্বিং ফাইবার আমাদের ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে গিয়ে শেষ হয়। পাশাপাশি আরেকটা ফাইবার যেটা আমরা দেখছি, যে এই যে সেরেবেলামের ইনপুটের দুইটা ফাইবার ছিল, একটা ছিল আমাদের ক্লাইম্বিং ফাইবার আর একটা হচ্ছে মসি ফাইবার। তাহলে এবার দেখি মসি ফাইবারটা কি করে, মসি ফাইবারও তার কিছু মসি ফাইবারও মসি ফাইবারও কিছু কিছু ফাইবার গিয়ে এখানে শেষ হয়, মসি ফাইবারেরও কিছু কিছু ফাইবার এইখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে গিয়ে স্টিমুলেট করে। মজি ফাইবার আরেকটা কি কাজ করে, মজি ফাইবার আরেকটা কাজ করে হচ্ছে এই যে এখানকার গ্র্যানিউলার সেল যেগুলো আছে, এই যে এখানকার গ্র্যানিউল সেল, এই যে এটা একটা গ্র্যানিউল সেল, এই গ্র্যানিউল সেলের সাথে এই গ্র্যানিউল সেলের সাথে সিনেপস করে। তাইলে আমরা কি বললাম, মসি ফাইবারটা আসতেছে কোত্থেকে, সেটা হইতে পারে স্পাইনাল কর্ড থেকে, সেটা হতে পারে ভেস্টিবুলার অ্যাপারাটাস থেকে, সেটা হতে পারে সেরেব্রাল কর্টেক্স থেকে। সে এসে মসি ফাইবার, কিছু কিছু মসি ফাইবার আমরা দেখি ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করে, আর কিছু কিছু মসি ফাইবার এই যে এই লেয়ারে, এই যে গ্র্যানিউলার লেয়ারে তারা গ্র্যানিউলার সেলের সাথে সিনেপস করে, গ্র্যানিউলার সেলের সাথে সিনেপস করে, এই যে গ্র্যানিউলার সেলের সাথে সিনেপস করতেছে আমাদের মসি ফাইবারটা। তাইলে মসি ফাইবার গ্র্যানিউলার সেলকে স্টিমুলেট করে, মসি ফাইবার এই গ্র্যানিউলার সেলকেও স্টিমুলেট করে, এই গ্র্যানিউলার সেলকেও স্টিমুলেট করে। তারপরে এই গ্র্যানিউলার সেল আবার দেখি, এই যে গ্র্যানিউলার সেল,
এই গ্র্যানিউলার সেলের একজনটা উপরের দিকে উঠে গিয়ে টি এর মতো ভাগে ভাগ হয়ে গেছে। এই যে আরেকটা গ্র্যানিউলার সেল, ওর একজনটা কি হইলো, ওর একজনটা এইরকম উপরের দিকে উঠে টি এর মতো ভাগ হয়ে গেছে। এইখানে আরো গ্র্যানিউলার সেল থাকলে এই গ্র্যানিউলার সেল সে মসি ফাইবারের সাথে সিনেস করার পরে ওর একজন এখানে উঠে দেখবো আমরা টি এর মতো ভাগ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে গ্র্যানিউল সেল, তার একজনটা টি এর মতো ভাগ হয়ে যাচ্ছে। সো এই গ্র্যানিউলস হলো হচ্ছে আমাদের স্টিমুলেটরি সেল, এটাও আমাদের স্টিমুলেটরি সেল। এখন দেখি এই গ্র্যানিউল সেলের ফাইবার, এই যে গ্র্যানিউল সেলের ফাইবার, এরা গিয়ে আবার এই যে এইখানকার পার্কিনজে সেল আছে, এইখানকার পার্কিনজে সেল থাকবে, এদের যে পার্কিনজে সেল থাকবে সেই পার্কিনজে সেলের সাথে এরা স্টিমুলেট করবে। এই গ্র্যানিউল সেলের একজনটা আবার পার্কিনজে সেলের ফাইবারকে স্টিমুলেট করবে। এইখানকার যে বাস্কেট সেল আছে, তারপরে হচ্ছে এইখানকার যে স্টিলেট সেল আছে, বাস্কেট সেল আছে, এদের সবাইকে স্টিমুলেট করবে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, গ্র্যানিউলার সেল আসলে মূলত একটা, এই গ্র্যানিউলার সেল এটা আসলে মূলত একটা অল পজিটিভ সেল, এটা সবাইকে স্টিমুলেট করে। সে আবার আরেকটা সেলকেও স্টিমুলেট করে যেটাকে বলে গলগি সেল। এই যে এটা হচ্ছে গলজি সেল, কিন্তু গলজি সেল হচ্ছে এটা কৃতজ্ঞ লোক। গ্র্যানিউলার সেল এত কষ্ট করে গলজি সেলকে স্টিমুলেট করছিল, কিন্তু গলজি সেল সে দেখি সে আবার এখানে গ্র্যানিউলার সেলকে ইনহিবিট করে, সে আবার গ্র্যানিউলার সেলকে ইনহিবিট করে। তাইলে যেটা দাঁড়াইলো এখানে একটা কমপ্লেক্স সার্কিট হইতেছে, একটা খুবই কমপ্লেক্স সার্কিট হইতেছে। যেই সার্কিটে আমরা কি দেখি যে সার্কিটে প্রথমে ঢুকে কিছু মসি ফাইবার এবং ক্লাইম্বিং ফাইবার, এই ক্লাইম্বিং ফাইবারগুলা গিয়ে এদের কোনো ক্লাইম্বিং ফাইবার সরাসরি ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে গিয়ে স্টিমুলেট করতেছে। আবার ক্লাইম্বিং ফাইবারগুলা এই যে এইখানকার পার্কিনজে সেলের একজনকে গিয়ে স্টিমুলেট করতে, ডেনড্রাইটকে গিয়ে স্টিমুলেট করতেছে, অর্থাৎ পার্কিনজে সেলকে স্টিমুলেট করতেছে। তারপরে আরও কিছু ফাইবার আছে অ্যাফারেন্ট ফাইবার, যারা হচ্ছে মসি ফাইবার নামে পরিচিত। এই মসি ফাইবারগুলো আবার এরাও ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করতেছে, পাশাপাশি এরা হচ্ছে গ্র্যানিউলার সেলকে স্টিমুলেট করে। গ্র্যানিউলার সেল হচ্ছে আল্লাহর দুনিয়ার যত সেল আছে সবাইকে স্টিমুলেট করে। সে সে এখানকার স্টিলেট সেলকে স্টিমুলেট করে, পার্কিনজি সেলকে স্টিমুলেট করে, বাস্কেট সেলকে স্টিমুলেট করে এবং গলজি সেলকে স্টিমুলেট করে। এই গলজি সেল হচ্ছে খুবই অকৃতজ্ঞ, এটা একটা খুবই জঘন্য সেল, সে গিয়ে এই গ্র্যানুলার সেলকে ইনহিবিট করে দেয়। গ্র্যানুলার সেল এত কষ্ট করে সবাইকে স্টিমুলেট করতেছিল, গলজি সেল গিয়ে গ্র্যানুলার সেলকে ইনহিবিট করে দিতেছে। তারপর এখানে আমরা দেখি যে এই যে বাস্কেট সেল এবং স্টিলেট সেল, এরা হচ্ছে কি, এরা হচ্ছে এই যে পার্কিনজে সেল আছে এই পার্কিনজে সেলকে ইনহিবিট করে, এরা এই পার্কিনজে সেলকে ইনহিবিট করে। আর পার্কিনজে সেল কি, পার্কিনজে সেল হচ্ছে এইখান থেকে সেরেব্রাল কর্টেক্স থেকে, সেরেবেলামের যে কর্টেক্স আছে সেই কর্টেক্স থেকে ফাইনালি সে একটা ইম্পালস নিয়ে যায় ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে। এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে আলটিমেটলি এই সব কিছুর যাচার বেচায় পজিটিভ নেগেটিভ হওয়ার পরে, স্টিমুলেশন ইনহিবিশন হওয়ার পরে আলটিমেটলি এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াস থেকে কিছু ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে কিছু নিউরন আছে, সেই নিউরনগুলোর একজন আলটিমেটলি ইফারেন্ট ফাইবার হিসেবে সেরেবেলাম থেকে বাইরে বেরিয়ে আসে। তো এই ছবিটা এখানে খুবই কনজেস্টেড এবং খুবই গিঞ্জি, এইটার বদলে আমরা এই ছবিটা দেখতে পারি। এই ছবিটা হচ্ছে আগের ছবিরই একটা সিম্পলিফাইড ফর্ম, একদম সিম্পলিফাইড ফর্ম। এখানে আমরা দেখি কিছু ক্লাইম্বিং ফাইবার সরাসরি উঠে আমাদের পার্কিনজে সেলকে স্টিমুলেট করতেছিল, কিছু ক্লাইম্বিং ফাইবার সরাসরি ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করতেছিল। তারপরে কিছু মসি ফাইবার সরাসরি আমাদের ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করে এবং কিছু মসি ফাইবার উপরে উঠে গিয়ে গ্র্যানিউল সেলকে ইনহিবিট করে। গ্র্যানিউল সেল হচ্ছে মসি ফাইবার গ্র্যানিউল সেলকে স্টিমুলেট করে, মসি ফাইবার ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকেও স্টিমুলেট করে এবং গ্র্যানিউল সেলকেও স্টিমুলেট করে। তাইলে এই গ্র্যানিউল সেল সে হচ্ছে দয়ার শরীর, সে সবাইকে স্টিমুলেট করে। সে স্টিমুলেট করে কাকে? সে স্টিলেট সেলকে স্টিমুলেট করে, বাস্কেট সেলকে স্টিমুলেট করে এবং গলজি সেলকে স্টিমুলেট করে। এসি মানে হচ্ছে স্টিলেট সেল, বিসি মানে হচ্ছে বাস্কেট সেল এবং জিসি মানে হচ্ছে গলজি সেল। এখন গলজি সেলটাকে এই যে গ্র্যানিউল সেলের ফাইবারটা আমরা বলছিলাম যে টি এর মতো ভাগ হয়ে যায় উপরে উঠে, তো এখন আমরা দেখি এই গ্র্যানিউল সেল সবাইকে স্টিমুলেটকারী, তাহলে সে হচ্ছে এই গলজি সেলকে স্টিমুলেট করে। গলজি সেল কি করলো, মানে উপকারীর অপকার করে দিল, সে গ্র্যানিউল সেলকে ইনহিবিট করে দিতেছে। আবার এই যে গ্র্যানিউল সেল কি করতেছে, সরাসরি পার্কিনজি সেলকে এক প্রকার স্টিমুলেট করতেছে। আবার সে স্টিলেট সেল এবং বাস্কেট সেল এইগুলা দিয়ে সে পার্কিনজি সেলকে ইনহিবিট করতেছে। তাহলে ঘটনা কি দাঁড়াইলো, গ্র্যানিউল সেল পার্কিনজি সেলের উপর কি ধরনের ভূমিকা রাখে? তাহলে গ্র্যানিউল সেল একই সাথে পার্কিনজি সেলকে স্টিমুলেট করতে পারে সরাসরি, অথবা অথবা স্টিলেট সেল এবং বাস্কেট সেলকে কাজে লাগায় পার্কিনজি সেলকে ইনহিবিট করে দিতে পারে।
তাইলে স্টিলের সেল এবং পার্কিনজি সেলকে, স্টিলের সেল এবং বাস্কেট সেলকে কাজে লাগায়, দালাল হিসেবে কাজে লাগায় এই পার্কিনজি সেলকে ইনহিবিট করে দিতে পারে। তাইলে এইটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক সার্কিট অফ সেরেবেলাম। এই জিনিসটা আমাদের অ্যানাটমিতেও ধরে এবং মাঝে মাঝে খুবই অল্প সময় ফিজিওলজিতে ধরে, খুবই অল্প সময়, খুব একটা ধরে না, বাট অ্যানাটমিতে মাঝে মাঝে এই জিনিসটা ধরে। এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রিনসিক 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 নিউরোনাল সার্কিট অফ সেরেবেলাম। সো এই ছবিটা, এইটা খুবই সুন্দর একটা ছবি। আরেকটা হাতে লেখা ছবি আছে ভিশরাম সিং এ, ভিশরাম সিং, ভিশরাম সিং এ আরেকটা হাতে লেখা ছবি আছে। যদি কেউ ভালো নাম্বার পেতে চায় তাদেরকে এই জিনিসগুলো ধরা হয়, যে এই, যদি কেউ ভালো নাম্বার পেতে চায় আর কি, তাকে এই জিনিসটা ধরা হয় যে ইন্ট্রিনসিক নিউরোনাল সার্কিট, সেরেবেলামের ইন্ট্রিনসিক নিউরোনাল সার্কিটে কি কি ঘটনা ঘটে, বা সেরেবেলামের ইনপুট কি, সেরেবেলাম থেকে কিভাবে আউটপুট আসে। তাইলে এখন প্রশ্ন হইতেছে, এই সেরেবেলামে এত প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস এইরকম এত কাহিনী কেন ঘটতেছে? ওই যে যেটা বলতেছিলাম যে সেরেবেলাম এই জিনিসটা কেন দরকার, সেরেবেলামের এই জিনিসটা দরকার হচ্ছে এই কারণে। এই যে ধরেন আপনি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি বলা যায়, এটা হচ্ছে আপনার হিউমেরাস, এই হচ্ছে আপনার হিউমেরাস, আর এই হচ্ছে কে, এই হচ্ছে আপনার আলনা, এইটা হচ্ছে আপনার রেডিয়াস, এই হচ্ছে আপনার রেডিয়াস। সেই যে আপনার বাইসেস মাসেলটাকে আপনি কন্ট্রাক্ট করতে চাইতেছেন, এই যে বাইসেস মাসেল, এই বাইসেস মাসেলটাকে আপনি কন্ট্রাক্ট করতে চাইতেছেন, আপনার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থেকে, এই যে ব্রেইন থেকে, আমরা দেখাইছিলাম কি, এই যে ব্রেইন থেকে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে, এই যে ব্রেইন থেকে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে সরাসরি এই বাইসেস মাসেলটা স্টিমুলেট হইতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, এইটা হচ্ছে খুবই ক্রুড। যদি সেরেবেলামের এই এই ইনহিবিশন স্টিমুলেশন, এই ইনহিবিশন স্টিমুলেশন এগুলো না থাকতো, তাইলে কি হইতো, আপনার ব্রেইন এখন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট দিয়ে এইখানে পাঠাইছে, সাথে সাথে একদম এই জায়গায় এসে ফোল্ড হয়ে যেত, একদম বাইসেস মাসেল একদম সাথে সাথে কন্ট্রাক্ট করে ফেলাইতো। এবং এই জিনিসটা এত ফাস্ট হইতো যে আপনার রিস্ট এসে আপনার মাথায় লাগতো, আপনার রিস্ট এসে আপনার এই এর কাঁধে গিয়ে লাগতো, এই জিনিসটা খুবই ফাস্ট হয়ে যাইতো। তাইলে এই যে এইখানে আপনাকে কি করতে হবে, এই বাইসেস মাসেলটাকে ধীরে ধীরে, প্রথমে ধীরে ধীরে বাড়াইতে হবে। আগে ধরা যাক একটা পজিটিভ স্টিমুলাস ছিল, এখন ধীরে ধীরে 2টা 3টা 4টা 5টা স্টিমুলাস বানাইতে হবে। আবার যখন আপনি এইখানে পৌঁছায় যাবেন, আপনি হাড়টাকে ভাঁজ করে ফেলতেছেন, হাড়টা চলে আসতেছে এই জায়গায়, এই জায়গায় পৌঁছাইতে হলে ধীরে ধীরে আপনাকে কমাইতে হবে। এইবার এই নেগেটিভগুলোকে কমাইতে হবে, এইবার এই পজিটিভগুলোকে কমায় নেগেটিভ স্টিমুলেশন পাঠাইতে হবে। সো ধরা যাক আপনি কাজ করতে চাচ্ছেন, একদম ধরা যাক আপনার ব্রেইন থেকে সিগন্যাল আসতেছে, বাইসেপস মাসেল কন্ট্রাক্ট হবে, আপনার ব্রেইন বাইসেপসকে বলতেছে হে বাইসেপস কন্ট্রাক্ট করো, বাইসেপস কন্ট্রাক্ট করো। এখন এই অবস্থায় বাইসেপস থেকে কিছু জিনিস, বাইসেপস থেকে একটা, বাইসেপসে দুইটা ভাবে, বাইসেপসে এখন বাইসেপসের জন্য কি আছে, আমার অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে আলটিমেটলি একটা নিউরন যাবে। এবার এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল, এই অ্যান্টেরিয়র হর্ন সেল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট থেকে পাইতেছে, সেরেবেলাম থেকে পাইতেছে। শুরুর অবস্থায় কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট তো কোনো কিছু করতে পারতেছে না, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট একদম সবসময় একই গিয়ার, ধরা যাক সে সবসময় একই বজায় রাখতেছে। ওই যে পিক আপটা, আমরা বাইক বাইক চালাই, আবার বাইকের যে পিক আপ, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট শুধু পিক আপটা ঘুরাইতেছে, কিন্তু গিয়ার বক্স আর ঘুরাইতে পারতেছে না। মানে এখন গিয়ার, যদি আপনি গাড়ির ইঞ্জিনকে ফার্স্ট গিয়ারে রেখে পিক আপের সর্বোচ্চ ঘুরান, গাড়ি কতটুকু উঠবে, সর্বোচ্চ 30 কিলোমিটার/সেকেন্ড, 30 কিলোমিটার/আওয়ার। যদি আপনি গিয়ারওয়ালা সেকেন্ড গিয়ারে নেন তাইলে 60 কিলোমিটারে নিবে, থার্ড গিয়ারে নিলে 90 কিলোমিটারে উঠবে। আপনার গিয়ার বক্স পিক আপ হাত দিয়ে যেটাকে কন্ট্রোল করে, ওইটা সর্বোচ্চ তখন আপনাকে 90-তে পাঠাবে। তখন কিন্তু আপনাকে নতুন করে আর পিক আপকে আরও বেশি ঘুরাইতে হবে না, আপনি জাস্ট গিয়ার বক্সকে ঘুরাইতেছেন। সো এইখানকার গিয়ার বক্স পিক আপ হইতেছে এইটা, এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল, এইটা হচ্ছে আপনার ইঞ্জিন এইটার পিক আপ হইতেছে এইটা, এই অ্যান্টেরিয়র হর্ন সেলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আর গিয়ার বক্স হইতেছে আমাদের এই যে সেরেবেলাম থেকে আগত, এই যে ডিপ সেরেবেলাম নিউক্লিয়াস থেকে আগত যে ফাইবারটা, এইটা হচ্ছে আমার সেই গিয়ার বক্স, এইটা হচ্ছে আমার সেই গিয়ার বক্স। এই গিয়ার বক্স প্রথমে কি বলবে, প্রথমে ফার্স্ট গিয়ারে রাখবে, ফার্স্ট গিয়ারে রাখলে আস্তে আস্তে মুভমেন্টটা শুরু হবে, এরপরে সেকেন্ড গিয়ারে উঠবে, থার্ড গিয়ারে উঠবে, এরপর যখন মুভমেন্টটা এখানে ফিনিশিং লাইনে চলে আসবে, তখন হচ্ছে কি হবে, এইখানকার নেগেটিভগুলো বেশি অ্যাক্টিভেট হবে, এইখানকার এই সিগন্যালের নেগেটিভগুলাই বেশি অ্যাক্টিভেট হবে, এরা নেগেটিভ সিগন্যাল দিতে থাকবে এবং
এই কাজটা এই গিয়ার বক্স তখন থার্ড গিয়ার থেকে আবার নিউট্রাল গিয়ারে নিয়ে আসবে, একদম গিয়ার নিউট্রাল করে দেবে। তাইলে যেটা আমরা বুঝলাম যে এইখানে আমরা একটা পজিটিভ একটা কম্প্যারিজন, একটা বাইকের সাথে তুলনা করে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ভলেন্টারি মাসেল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সেই মাসেল অ্যাক্টিভিটিগুলোতে কত কত সময় ধরে হবে, কত ফাস্ট হবে, কতটুকু স্পিডে হবে, কত ফোর্সফুল হবে কন্ট্রাকশন, কত ডিউরেশন হবে, কোনটার পরে কোনটা হবে, কোনটার পরে কোনটা হবে, এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য আমাদের একটা গিয়ার বক্স দরকার। সেই গিয়ার বক্সটা হচ্ছে আমাদের সেরেবেলাম। তো আমরা যেটা বলতেছিলাম যে ধরা যাক এই মুভমেন্টের শুরুতে শুরুতে হচ্ছে তখন কি হবে, একদম শুরুতে এই মুভমেন্টের শুরুতে সরাসরি ডিপ সেরেবেলার নিউক্লিয়াসে একটা পজিটিভ সিগন্যাল গেল। এই পজিটিভ সিগন্যালটা এবার সরাসরি চলে যাবে এইখানে, গেলে এবার সে পাঠাবে হ্যাঁ এখন মুভমেন্ট শুরু হয়েছে, তুমি গিয়ার উঠাইতে পারো। পার্কিনজি সেলেও চলে গেল। এখন পার্কিনজি সেল থেকে এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে আরো বললো হ্যাঁ তুমি এখন আরো বেশি গিয়ার উঠাইতে পারো, গিয়ার 2 থেকে গিয়ার 3-এ নিয়ে নাও। কিন্তু ঠিক একই সময়ে এই যে মসি ফাইবার থেকে গ্র্যানিউল সেলে কিছু সিগন্যাল গেল, এটা একটা পজিটিভ সিগন্যাল। এই গ্র্যানিউল সেল পার্কিনজি সেল এই বাস্কেট সেল এবং স্টিলের সেল এদেরকে স্টিমুলেট করলো, আরেকটা পজিটিভ সিগন্যাল। তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস। এইবার এইবার পার্কিনজি সেলকে এরা ইনহিবিট করে দিল, তাহলে আলটিমেট ইফেক্ট কি হবে, পার্কিনজি সেল ইনহিবিট হয়ে যাবে। তাহলে পার্কিনজি সেল যদি ইনহিবিট হয় তাহলে এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াস ইনহিবিট হবে, কারণ পার্কিনজি সেলের কাজ ছিল ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করা। তাইলে এখন পার্কিনজি সেল ইনহিবিট হয়ে গেছে, তাহলে ডিপ সেরেবেলার নিউক্লিয়াসটাও ইনহিবিট হয়ে যাবে। তখন কি হবে, এই গিয়ারটা আস্তে আস্তে 3 থেকে 2-এ নামাবে, 2 থেকে 1-এ নামাবে, 1 থেকে গিয়ার নিউট্রাল করে দেবে, এবং এই যে আপনার এই কাজটা সম্পন্ন হবে, শেষ হয়ে যাবে। তখন আপনার একদম রেঞ্জ অফ মুভমেন্ট, একদম কমপ্লিট রেঞ্জ অফ মুভমেন্টে আপনি চলে আসবেন। তাইলে এই হচ্ছে আমাদের যেটা বুঝলাম যে এইভাবেই আমাদের এত এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে করে করে আমাদের এই জিনিসগুলা মেনটেন হইতেছে। সো এই যে আমাদের এত কাজের কারণ কি, এত এত কিছুর মেইন কারণ হচ্ছে সেরেবেলাম চায় যাতে আমাদের কোনো ভুল না হয়, এরোটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ এরোটাকে কন্ট্রোল করতে হবে। জিনিসটা হইলো এরকম যে আপনি ধরেন আপনার নাক টাচ করার চেষ্টা করতেছেন, এই অবস্থায় আপনার হাত আছে এইখানে, এইখানে যদি আপনার পুরো রাস্তা যদি 5th গিয়ারে চলতে থাকে তাইলে কি হবে, আপনার হাত দিয়ে আপনি নাক টাচ করার চেষ্টা করতেছেন, দেখা যাবে ডান হাত দিয়ে আপনি নাক রাইট হ্যান্ড দিয়ে আপনি নাক টাচ করার চেষ্টা করতেছেন। এই অবস্থায় আপনার ডান হাতের আঙ্গুলটা নাককে ক্রস করে বাম চোখকে ক্রস করে ডান হাতে গিয়ে লাগবে, ডান হাতে গিয়ে লাগবে। আবার আপনি যখন আবার এইখান থেকে এইখানে ফেরত আনার চেষ্টা করবেন তখন আবার এইখান থেকে গিয়ে আবার আগে জায়গায় চলে আসবে। তাইলে এই যে এগুলাকে আমরা বলি হচ্ছে মুভমেন্টে এরর। তাইলে এই এররটা কেন হইতেছে, আমরা বলছিলাম যে আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে, ব্রেইন থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে যেই যেই আমাদের মাসেলগুলোতে ইম্পালসটা আসতেছে, সেই ইম্পালসটা হচ্ছে খুবই ক্রুড ছিল। এই ক্রুড ইম্পালসের অনেক ভুল আছে, অনেক ভুলভ্রান্তি আছে। এই ক্রুড ইম্পালস জানে না কখন আমাকে শেষ করতে হবে, কোথায় গিয়ে আমাকে থামতে হবে, থামার আগে আমাকে গতি কমাতে হবে। হঠাৎ করে ব্রেক কষলে কি হবে, আপনি বাইক চালাইতেছেন, হুট করে সামনে একটা আইল্যান্ড দেখছেন, আপনি একদম হুট করে ব্রেক চাইপা দিচ্ছেন, এই অবস্থা কি হবে, আপনি বাইক থেকে সামনে আগায় গিয়ে পড়ে যাবেন। তাহলে এই কাজটা করা যাবে না, আপনাকে ধীরে ধীরে গিয়ার কমায়া আস্তে আস্তে ব্রেক চাপতে হবে। তো এই যে আস্তে আস্তে ব্রেক চাপার কাজ, এটাই হতেছে এরর কন্ট্রোল। আপনি কোনো ভুল হইতেছে না, এই এররটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে আমার কে, এই যে সেরেবেলামের এত একটা কমপ্লেক্স সার্কিট আমি দেখাইলাম, এই সেরেবেলামের এই কমপ্লেক্স সার্কিটটাই হচ্ছে এইখানকার এই এররটাকে আমাদের কন্ট্রোল করে। সো এবার আসি আমরা এই এররটাকে কিভাবে কন্ট্রোল করা, এবং এই যে মাসেলের টোনটাকে কিভাবে বাড়াইতে হবে, কাজের শুরু থেকে শেষ পর্যন্ত মাসেল টোনকে কিভাবে বাড়াইতে হয়, আবার কাজটা শেষ হয়ে গেলে মাসেল টোনকে কিভাবে কমাইতে হয়, এখন আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। এর জন্য আমরা এই ছবিটা আবার একটু আনি। এই ছবিটা আনতে পারি, এই ছবিটা আনতে পারি, অথবা এর চাইতে ভালো ছবি হচ্ছে এটা গাইটনের ছবি, এই ছবিটার চাইতে আরেকটু ভালো ছবি আছে, একটু ভালো ছবি হচ্ছে এই ছবিটা। এই ছবিটা হচ্ছে গাইটনে একদম সিম্পলিফাইড দিছে, আর এইটা হচ্ছে আর একটু কঠিন ছবি, আরেকটা কঠিন ছবি। সো প্রথমে আমরা যেটা বলি
সেরেব্রাল মোটর কর্টেক্স থেকে একটা সিগন্যাল সরাসরি আপনার মাসেল পর্যন্ত পৌঁছাইতেছে, এটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে। এই অবস্থায় সেরেব্রাল মোটর কর্টেক্স থেকে আরও কিছু সিগন্যাল পাঠায়, সেরেব্রাল মোটর কর্টেক্সটা আরও কিছু সিগন্যাল পাঠায়। এই যে দেখি, এই যে মোটর কর্টেক্স থেকে একটা সিগন্যাল সরাসরি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে আপনার স্পাইনাল কর্ডে পৌঁছাইতেছে, সেই স্পাইনাল কর্ড থেকে মাসেলের মুভমেন্ট হইতেছে। এই মাসেলের মুভমেন্ট হওয়ার কারণে আমরা জানি মাসেলে কি ছিল, মাসেল স্পিন্ডল ছিল, মাসেল স্পিন্ডল ছিল। যেই মাসেল স্পিন্ডলগুলোর মধ্যে আমার কিছু স্ট্যাটিক ফাইবার ছিল, ডাইনামিক ফাইবার ছিল। সেই স্ট্যাটিক এবং ডাইনামিক ফাইবারগুলো রিসেপ্টর হিসাবে কাজ করে এই যে আপনার মাসেলটা যে কন্ট্রাক্ট হইতেছে, কন্ট্রাক্ট হওয়ার সময় এই যে ইম্পালস, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনটাকে আবার পাঠায় যেতেছে কোথায়, স্পাইনাল কর্ডে। এই ইনফরমেশনটাকে আবার কোথায় পৌঁছাইতেছে, স্পাইনাল কর্ডে, যে হ্যাঁ আমি এখন কন্ট্রাকশন শুরু করছি, আমি এখন এত ডিগ্রি কন্ট্রাকশন হয়েছি, আমার এখন কন্ট্রাকশনের ফোর্স হইতেছে 5 নিউটন, আমি এখন 5 মিটার/সেকেন্ড, বা যদি আমি ইয়াতে বলি আমি 5 ডিগ্রি/সেকেন্ড স্পিডে আমি আগাইতেছি। তাইলে এই যে ইম্পালসগুলা, এদের জন্য সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করতেছে কে, আমাদের এই যে মাসেল স্পিন্ডল। এই মাসেল স্পিন্ডল এই সেন্সটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে হচ্ছে আবার আমাদের স্পাইনাল কর্ডে। এবার স্পাইনাল কর্ড থেকে আমরা জানি যে স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট ছিল, মনে আছে, স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট। তারপরে এই স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট এখন সেরেবেলামে নিয়ে পৌঁছাবে। সেরেবেলামে পৌঁছানোর পরে আমরা জানি এই স্পাইনোসেরেবেলার ট্র্যাক্টের ভিতরে আবার এই ফাইবারগুলা দুইটা ফাইবার রূপে ভাগ হয়ে যাবে, মসি ফাইবার এবং ক্লাইম্বিং ফাইবার। তার পাশাপাশি আমরা খেয়াল করি সেরেব্রাল কর্টেক্স নিজে নিজে সেরেবেলামের মধ্যে আবার কিছু ইম্পালস পাঠাবে, এগুলো আবার ওই মসি ফাইবার এবং ক্লাইম্বিং ফাইবার অনুসারে ভাগ হয়ে যাবে। তারপরে এই যে আমরা বললাম যে তাইলে সেরেবেলাম এখন দুই জায়গা থেকে ইনপুট পাইতেছে, পাশাপাশি আরেকটা ইনপুট সে সেরেবেলাম এখানে দেয় নাই, সেটা হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস। ভেস্টিবুলার অ্যাপারেটাস, এই যে ভেস্টিবুলার অ্যাপারেটাস, এরাও আলটিমেটলি আমাদের সেরেবেলামে নিয়ে পৌঁছাইতেছে। সো আমরা আপাতত এইটাতের মধ্যে, এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ রাখি। সো তাইলে আমরা বুঝলাম কি, এই যে মাসেলটা কন্ট্রাকশন হইতেছে ইনস্ট্যান্টেনিয়াসলি, একদম প্রতি মুহূর্তে, একদম 1 সেকেন্ডেরও 1000 ভাগেরও 1 ভাগেরও কম সময়, আরও কম সময়, একদম ন্যানো সেকেন্ড পর্যায়ে, এই মিলি সেকেন্ড পর্যায়ে, ন্যানো সেকেন্ড একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, একদম মিলি সেকেন্ড পর্যায়ে এই ইম্পালসটা এখান থেকে স্পাইনোসেরেব্রালটা ট্র্যাক্ট দিয়ে সেরেবেলামে পৌঁছাচ্ছে। পাশাপাশি সেরেব্রাল কর্টেক্স যখন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে একটা সিগন্যাল পাঠাইতেছিল, ঠিক একই সময়ে আমার স্পাইনাল কর্ডের থেকে এই সেরেবেলামের মধ্যেও আরেকটা সিগন্যাল আমাদের সেরেব্রাল কর্টেক্স পাঠায়। তাহলে একই সময়ে সেরেব্রাল কর্টেক্স দুইটা সিগন্যালই পাঠাইতেছে। সেরেবেলাম এবার কি করতেছে, সেরেবেলাম এবার এই যে তার ভিতরে ক্লাইম্বিং ফাইবার এবং মসি ফাইবার হিসেবে ভাগ করে কখনো কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এই হিসাব করে করে এই সিগন্যালগুলোকে আবার দুই জায়গায় পাঠাবে। এক হচ্ছে থ্যালামাস দিয়ে সেরেব্রাল কর্টেক্সে পাঠাবে, আর দ্বিতীয় হচ্ছে সেরেবেলাম দিয়ে ব্রেইন স্টেমে যাবে। ব্রেইন স্টেম থেকে এবার রুব্রোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, তারপরে হচ্ছে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে আবার স্পাইনাল কর্ডে ফেরত আসবে। স্পাইনাল কর্ডে ফেরত এসে সেই অনুযায়ী কোনো ভুল যদি হয়ে থাকে সেই ভুলটাকে কারেকশন করে দেবে। তাইলে এইটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স একটা সার্কিট। এই যে রেড নিউক্লিয়াস, এই যে সেরেবেলাম কি করে, সেরেবেলাম আলটিমেটলি রেড নিউক্লিয়াস হয়ে রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট হয়ে কোথায় পাঠাইতেছে, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট হয়ে আবার মাসেলেই পাঠাই দিতেছে। এই একই কথা, ব্রেইন স্টেমের মধ্যে এখানে আছে রেড নিউক্লিয়াস আছে, এইখানে রেড নিউক্লিয়াস আছে, এখানে রেটিকুলার ফর্মেশন আছে, এখানে ভেস্টিবুলার নিউক্লিয়াস আছে। তাইলে এই যে রেব্রোস্পাইনাল ট্র্যাক্ট, রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, এই ট্র্যাক্ট হিসেবে এই ট্র্যাক্টগুলোর মধ্য দিয়ে সেরেবেলাম তার প্রসেসড ইনফরমেশন, সেরেবেলাম যে ইনফরমেশনগুলোকে প্রসেস করছে, আলটিমেট পজিটিভ সিগন্যাল বা নেগেটিভ সিগন্যাল, যদি বাড়ানো লাগে তাহলে পজিটিভ সিগন্যাল পাঠাবে, যদি কমানো লাগে তাহলে নেগেটিভ সিগন্যাল পাঠাবে। এই ট্র্যাক্টগুলোর মাধ্যমে রেব্রোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, এই ট্র্যাক্টগুলোর মাধ্যমে স্পাইনাল কর্ডে পাঠাবে এবং স্পাইনাল কর্ডে আলটিমেটলি আবার এই ঘটনাটা রিপিট হবে। তাইলে এইটা হচ্ছে আমাদের একটা মোটর কোঅর্ডিনেশনের পাথওয়ে, সেরেবেলাম কিভাবে আমাদের এই মোটরটা কোঅর্ডিনেশন করে। এখন এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অন অফ মেকানিজম। যে কোনো এই যে অন অফ মেকানিজম বলতে একটা জিনিস আছে, এই জিনিস আমাদেরকে একটু জানতে হবে।
একটা প্রশ্ন টিচাররা ধরে যে এই যে কোঅর্ডিনেশনটা হইলো, এই কোঅর্ডিনেশনের বেসিস হচ্ছে অন অফ মেকানিজম। অন অফ মেকানিজম, অন অফ মেকানিজম জিনিসটা কি? ওই যে আমরা বললাম যে ব্রেইন থেকে মাসেলে যখন প্রথম কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে প্রথম যেই সিগন্যালটা আসতেছিল সেটা ছিল খুবই ক্রুড, এবং এইটার মধ্যে কোনো গিয়ার বক্সের কোনো ইয়ে ছিল না, যে এটা কি ফার্স্ট গিয়ারে দিব না ফিফথ গিয়ারে পাঠাবো, এটার কোনো বালাই ছিল না। সো মাসেলের যখন কন্ট্রাকশন শুরু হয় তখন সেরেবেলাম বলে যে হাই হাই মাসেল কন্ট্রাকশন শুরু করছে, তাইলে এখন আমাকে একদম ফিফথ গিয়ারে ইঞ্জিন পাঠাইতে হবে। তখন সেরেবেলাম হচ্ছে টার্ন অন করে, মানে কি সেরেবেলাম তখন মাসেলগুলোর টোন বাড়ায় দেয় যাতে করে খুব দ্রুত এই কাজটা সম্পন্ন হইতে পারে, কন্ট্রাকশনটা আরো বেশি পাওয়ারফুল হয়, মাসেলের কন্ট্রাকশনটা আরো বেশি পাওয়ারফুল হয়। এইবার যখন কাজটা একদম শেষ হয়ে আসলো তখন কি হয়, সে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে তো এখনো আমার সেই আগের মতোই সিগন্যাল পাঠাইতে হবে। এখন কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট কি সিগন্যাল পাঠানো বন্ধ করতে পারবে? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যদি সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয় তাহলে শেষ হওয়ার আগেই কাজ শেষ হয়ে যাবে। ধরা যাক আপনি এই এই হচ্ছে আপনার হিউমেরাস, এই হচ্ছে আপনার রেডিয়াস আলনা, আপনি চাইতেছেন এইখানে এসে শেষ হোক। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যদি আগেই সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয় তাহলে এইখানে এসেই আপনার কাজ শেষ হয়ে যাবে। তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে সিগন্যাল পাঠানো বন্ধ করা যাবে না। কতক্ষণ পর্যন্ত যাবে না? যতক্ষণ পর্যন্ত আপনি একদম পুরা কাজ শেষ করতে পারছেন না। একদম পুরা কাজ শেষ হইলে তখন এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে যেই ক্রুড সিগন্যালটা আসতেছিল সেই ক্রুড সিগন্যালটা শেষ হবে, থেমে যাবে। তাইলে এই অবস্থায় যে আপনার কাজ চলতেছিল সব ফিফথ গিয়ারে, এখান থেকে আবার আপনাকে নিউট্রাল গিয়ারে আনতে হবে, নিউট্রাল গিয়ারে আনতে হবে। তো এই নিউট্রাল গিয়ারে আনার জন্য কি করতে হবে, সেরেবেলাম এবার কি করবে, টার্ন অফ করে দেবে, টার্ন অফ করে দেবে। এই টার্ন অফ করার মানে হচ্ছে সেরেবেলাম এবার সব মাসেলগুলোর টোন কমায় দেবে এবং মাসেলগুলোকে সিগন্যাল ট্রান্সমিশনকে ইনহিবিট করে দেবে, সিগন্যাল ইনহিবিট করে দেবে, ইনহিবিট করে দেবে। এইটাকেই বলা হইতেছে সেরেবেলামের অন অফ মেকানিজম, সেরেবেলামের অন অফ মেকানিজম। এখন আমরা এই অন অফ মেকানিজমটা এটাকে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে শেখার চেষ্টা করি। তো প্রথমে এট দ্য বিগিনিং অফ মুভমেন্ট, এট দ্য বিগিনিং এখানে কি হবে, সিগন্যাল ফ্রম সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স। তো এই সিগন্যালটা কোথায় যাবে? সিগন্যাল আমরা জানি সেরেব্রাল কর্টেক্স থেকে সরাসরি সরাসরি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে কোথায় চলে যাবে? অ্যান্টেরিয়র হর্ন সেলে, অ্যান্টেরিয়র হর্ন সেলস, অ্যান্টেরিয়র হর্ন সেল। এবারে কি হবে, ইনিশিয়েশন, ইনিশিয়েশন অফ কন্ট্রাকশন। পিক আপ। তো এই অবস্থায় কি হইলো, ইনিশিয়েশন কন্ট্রাকশন হইলো। তারপরে আমরা দেখি যে দুইটা সিগন্যাল, একটা সিগন্যাল পাঠাবে কোথায়, সেরেবেলামের মসি ফাইবার দিয়ে পাঠাবে, মসি ফাইবার, মসি ফাইবার দিয়ে সেরেবেলামে পাঠায় গেল। এখন এবার খেয়াল করি মসি ফাইবার শুরুতে কি হইতেছে। মসি ফাইবারের পাথওয়েটা দেখি, একটু চমৎকার জিনিস। মসি ফাইবার কি করতেছে, ধরা যাক এই সেরেব্রাল কর্টেক্স থেকে আগত ইম্পালসটা মসি ফাইবার দুইটা ভাগে ভাগ হয়ে যেতেছে। একদম প্রথমে সে সরাসরি গিয়ে ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করে দিল। তাইলে একদম শুরুতে একদম অল্প সময়ের মধ্যে, এখানে সিনাপস হইতেছে কয়টা, মাত্র একটা সিনাপস হইতেছে, তাইলে সিনাপটিক ডিলে কি কম না? একদম অল্প সময়ের মধ্যে, একদম খুবই কম সময়ের মধ্যে কি হইলো, মসি ফাইবারের একটা ব্রাঞ্চ, মসি ফাইবারের একটা ব্রাঞ্চ কি করলো, ডিরেক্টলি স্টিমুলেট ডিপ সেরেবেলার নিউক্লিয়াই, ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে সরাসরি স্টিমুলেট করে দিল।
এই অবস্থায় কি হইলো, এই অবস্থায় ডিপ সেরেবেলার নিউক্লিয়াস যখন স্টিমুলেট হয়ে গেল, সেইখান থেকে ইম্পালসগুলো চলে যাবে কি হিসাবে, সেখান থেকে ইম্পালসগুলো চলে যাবে রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে চলে যাবে কোথায়, রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে চলে যাবে কোথায়, এই অ্যান্টেরিয়র হর্ন সেলে। তাইলে এই এবার অ্যান্টেরিয়র হর্ন সেল আরও বেশি স্টিমুলেট হইলো, তাহলে অ্যান্টেরিয়র হর্ন সেলটা আরও বেশি স্টিমুলেট হইলো। তাইলে এই অবস্থায় কী দাঁড়াইলো, এই যে রুব্রোস্পাইনাল ট্র্যাক্টটা দিয়ে যে আমাদের অ্যান্টেরিয়র হর্ন সেলে পৌঁছালো, হর্ন সেলে পৌঁছালো। সো এখন আগে অ্যান্টেরিয়র হর্ন সেল ইনিশিয়েশন করছিল, এখন সেরেবেলাম বলতেছে হায় হায় এবার তো গিয়ার কমে গেছে, গিয়ার বাড়াইতে হবে। তাহলে এই জন্য কী হইলো, আগের সাথে এখন মিলে আরও বেশি পাওয়ারফুল মাসেল কন্ট্রাকশন হইলো, আরও বেশি পাওয়ারফুল মাসেল কন্ট্রাকশন হইল। এইটাকে আমরা বলতেছি হচ্ছে টার্ন অন। এখানে এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসের অ্যাফারেন্ট ফাইবারগুলো আরও মজাদার। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে ডিপ সেরেবেলার নিউক্লিয়াসের অ্যাফারেন্ট ফাইবার, এক হচ্ছে সে সরাসরি এই রেটিকুলোস্পাইনাল অ্যান্ড রুব্রোস্পাইনাল ট্র্যাক্ট, একটা ট্র্যাক্ট মিস করে গেলাম, রুব্রোস্পাইনাল অ্যান্ড রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট দিয়ে সে অ্যান্টেরিয়র হর্ন সেলকে স্টিমুলেট করলো। তাইলে এবার অ্যান্টেরিয়র হর্ন সেল দুই দিক থেকেই পাইতেছে, তার মানে সে এখন তার গিয়ার আরও বাইরে গেছে, মানে মাসেলের অ্যাকশনের টার্ন অন হইল। আবার এই যে এইখান থেকে থ্যালামাস দিয়ে আবার মোটর কর্টেক্সে জিনিসটা পাঠাইতেছে। তাহলে মোটর কর্টেক্সে যখন জিনিসটা পাঠাইতেছে, মোটর কর্টেক্সে এই জিনিসটা আবার একটা ফিডব্যাক লুপ হইল। মোটর কর্টেক্সে বুঝতেছে হায় হায় এখনও তাইলে আমাকে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাকটাকে সক্রিয় রাখতে হবে, অর্থাৎ এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক দিয়ে এখনও আমাকে ইম্পালসটা পাঠায়া যাইতেই হবে। তাহলে এইটা গেলে হচ্ছে টার্ন অনের সময়। আর টার্ন অফের সময় কি হবে, এখানে আমরা খেয়াল করি যেই সিগন্যালটা আমার সেরেবেলাম থেকে, এই ছবিটা কই গেল, এই যে এই সিগন্যালটা আসতেছিল আমার সেরেব্রাল কর্টেক্স থেকে, এই সিগন্যালটা এসে দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা সিগন্যাল সরাসরি টার্ন অন করে দিল, আর আরেকটা সিগন্যাল সে এবার চলে গেল মসলি ফাইবার দিয়ে, সে স্টিমুলেট করলো গ্র্যানিউল সেলকে। গ্র্যানিউল সেল স্টিমুলেট করলো কাকে, গ্র্যানিউল সেল স্টিমুলেট করলো বাস্কেট সেল আর স্টিলেট সেলকে। এই বাস্কেট সেল আর স্টিলেট সেল এরা কি, এরা তো আবার ইনহিবিটরি, এরা ইনহিবিট করে দিল পার্কিনজি সেলকে, ইনহিবিট করে দিচ্ছে। এখন পার্কিনজি সেল কি করলো, পার্কিনজি সেল এই ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে এবার ইনহিবিট করে দিচ্ছে। কারণ কি, পার্কিনজি সেলের কাজ ছিল ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে স্টিমুলেট করা, এখন পার্কিনজি সেল নিজেই ইনহিবিটেড, তার মানে ডিপ সেরেবেলার নিউক্লিয়াসটা ইনহিবিটেড হবেই হবে। তাইলে এবার যেহেতু পার্কিনজি সেল ডিপ সেরেবেলার নিউক্লিয়াসকে ইনহিবিট করে দিল, তার মানে কি দাঁড়ালো, এবার ডিপ সেরেবেলার নিউক্লিয়াস ইনহিবিট হয়ে গেল। এবার ডিপ সেরেবেলার নিউক্লিয়াস থেকে যেই অ্যাফারেন্টগুলো ছিল এগুলো সব ইনহিবিট হয়ে যাবে, এটা ইনহিবিট হবে, রুব্রোস্পাইনাল রেটিকোস্পাইনাল ট্র্যাক্ট এরা ইনহিবিট হয়ে যাবে। তাহলে এরা যদি ইনহিবিট হয়ে যায় এবং এই যে মোটর কর্টেক্স সেও ইনহিবিট হয়ে যাবে, তাইলে মোটর কর্টেক্স ইনহিবিট হয়ে গেলে আমার আলটিমেটলি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট সেও ইনহিবিট হবে। তাইলে এবার কি ঘটনা ঘটলো, কিছুক্ষণ সময় লাগলো কেন, প্রথমবার যখন টার্ন অন করছিল, আমি ছবিটা এখানে আবার একবার দেখাই, ধরা যাক এই 0 সেকেন্ডে কাজটা শুরু হইলো সেরেব্রাম থেকে, মানে ব্রেইন থেকে, সেরেব্রাল কর্টেক্স থেকে যে ইম্পালসটা আসলো, সেই ইম্পালসটা মাত্র 0.5 মিলি সেকেন্ডের ব্যবধানে একটা টার্ন অন সিগন্যাল নিল। কারণ কি, এখানে সিনেপস ছিল কম, কিন্তু এইখানে দেখি একটা সিনেপস লাগলো, দুইটা সিনেপস লাগলো, তিনটা সিনেপস লাগলো। তাইলে কিছুক্ষণ পরে, মানে তিনটা সিনেপস করতে গেলে মিনিমাম আমার মোটামুটি 0.1 মিলি সেকেন্ডের চাইতে বেশি সময় লেগে যাবে,
বা 0.1 সেকেন্ডের কাছাকাছি সময় চলে যাবে। তাইলে কিছুক্ষণ পরে এখন আমার এই ডিসিলেবেলার নিউক্লিয়াসটা ইনহিবিট হয়ে গেল। তাইলে এটাকে আমরা বলতেছি ডিলেড টাইপ ইনহিবিশন। তাইলে এই মসি ফাইবারই কি করলো,